খবরদার, আমার পায়ে হাত দিবে না। তোমার মতো নীচ মানসিকতা আমার না। যতই হোক তুমি আমার স্বামী, তাই আমার পায়ে হাত দেওয়ার মতো ঘৃণিত কাজ করে আমার বোঝা বাড়িয়ে দিও না। জায়ান জেমির পায়ের সামনে হাঁটু ভেঙে বসে কান্না করতে করতে জেমির পায়ে হাত দিতেই জেমি সরে গিয়ে জোরে উপরোক্ত কথাগুলো বলে উঠল। জেমির কথা শুনেই জায়ান দুই হাত জোর করে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, আমি যেই অন্যায় করেছি তার কাছে পা ধরে ক্ষমা চাওয়াটাও খুব সামান্য। আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তাও আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিবে প্লিজ। যে কোনো শাস্তি আমাকে দাও, আমি মাথা পেতে নিব, কিন্তু আমাকে একটাবার ক্ষমা করে দিবে, একটা সে সুযোগ দিবে প্লিজ। বলেই নিঃশব্দে চোখে পানি ফেলতে লাগলো। জেমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। না, জায়ানকে কাঁদতে দেখে ওর কষ্ট হচ্ছে না, বরং করুণা হচ্ছে। জেমি শক্ত কণ্ঠেই জবাব দিল, আমার তোমার ওপর রাগ নেই, যা আছে সব অভিমান। আর যে নারী একবার অভিমান করে মুখ ফুরিয়ে নেয় সে কখনো ফিরে আসে না। হ্যাঁ, তোমাকে একটা উপদেশ দিব। তোমার জীবনের এই পরিস্থিতি থেকে একটা শিক্ষা গ্রহণ করো। কাউকে অন্ধ বিশ্বাস করা আর সত্য মিথ্যা যাচাই না করে বিচার করা দুটাই ভুল। বলেই জেমি দরজার দিকে পা বাড়াতেই ওর মাথা হঠাৎ ঘুরতে লাগলো। চোখের সামনে সবটা ঝাপসা হয়ে আসতে লাগলো। জেমি মুহূর্তে জায়ানের সামনে ধপ করে পড়ে গেল। জায়ান চোখের সামনে জেমিকে পড়ে যেতে দেখে ভয় পেয়ে জেমি বলে চিৎকার করে জেমির সামনে গিয়ে জেমির মাথাটা কোলে তুলে নিতেই দেখল জেমি সেন্সলেস হয়ে গেছে। জেমিকে সেন্সলেস দেখে জায়ান কিছু ঘাবড়ে গেল। পাগলের মতো জেমির গালে ধরে ডাকতে লাগলো। জেমির সাড়া না পেয়ে জায়ান আর কোনো উপায়ান্তর না দেখে জেমিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। জগ থেকে পানি নিয়ে মুখে পানির ছিটে দিতে দিতেও জেমিকে ডাকছে, কিন্তু জেমির কোনো সাড়া নেই। জায়ানের মাথা কাজ করছে না, এখনও কি করবে। জায়ান দৌড়ে ওর রুমে গিয়ে ফোনটা এনে ডাক্তারকে কল দিল। ডাক্তার না আসা অবধি জায়ান পাগলের মতো জেমিকে ডাকতে লাগলো। জায়ান ছটফট করছে জেমিকে এই অবস্থায় দেখে। জায়ান জেমির হাতটা আগলে বুকে ধরে কাছে। এইসব কিছুর জন্য দায়ী আমি। বিয়ের পর একটা দিনও তোমাকে সুখী হতে দেইনি আমি। নর পিশাচের শুধু ভুল বুঝে অত্যাচার করে গেছি। আমার কি শাস্তি পাওয়া উচিত? আমার মরে যাওয়া উচিত। হ্যাঁ, মরে যাওয়া উচিত আমার। এই যন্ত্রণা নিয়ে আমি তোমাকে হারিয়ে বেঁচে থাকতে পারবো না বলে আবারও কেঁদে উঠল। আসতে পারি? হঠাৎ কারো কথায় জায়ান মুখ ঘুরিয়ে দরজায় তাকিয়ে দেখল প্রকাশ দাঁড়িয়ে আছে। প্রকাশকে দেখে জায়ান বলে উঠল, প্লিজ তাড়াতাড়ি আয়, দেখ না ওর কি হয়েছে। ও তো এক্ষুনি ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই পড়ে গেল। বলেই জায়ান কেঁদে উঠল, বাচ্চাদের মতো কাঁদছে। জেমির ওপর অত্যাচারের প্রত্যেকটা দৃশ্য জায়ানের চোখে ভাসছে। জায়ানের মনে হচ্ছে নিজেকে শেষ করে দিতে। প্রকাশ জায়ানের বন্ধু, পেশায় একজন ডাক্তার। তখন জায়ান প্রকাশকেই ফোন করেছিল। জায়ানের বাড়ি কিছুটা দূরেই প্রকাশের বাড়ি থাকায় প্রকাশের আসতে বেশি দেরি হলো না। প্রকাশ জায়ানের সামনে গিয়ে শান্ত কণ্ঠে বলল, কিছু হবে না ইয়ার, বাচ্চাদের মতো কাঁদিস না তো, আমাকে দেখতে দে। জায়ান শান্ত হয়ে জেমির হাত আগলে বসে আছে। এক দৃষ্টিতে চেয়ে আছে জেমির দিকে। প্রকাশ জেমির চেক আপ করছে। প্রকাশ জায়ানের চোখের দিকে হাস্যোজ্জ্বল চোখে তাকিয়ে বলে উঠল, এই টেস্টটা করানো দরকার। টেস্টটা না করালে স্পষ্টভাবে আমি এখন কিছু বলতে পারছি না। আজকে এই টেস্টটা করিয়ে ফেল। জায়ান অবাক চোখে প্রকাশের দিকে তাকিয়ে আছে। প্রকাশ কিছু না বলে জায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, টেস্টের রিপোর্ট পেয়ে গেলে মিষ্টি নিয়ে আমার চেম্বারে চলে আসবি, ওয়েট করব। বলেই প্রকাশ বেরিয়ে গেল। জায়ান এখনও হ্যাং মেরে বসে আছে। প্রকাশ কি বলে গেল ওর মাথায় ঢুকছে না। পরের দিন ডাক্তারের সামনে চিন্তিত মুখে বসে আছে জিমি। কাল জায়ানের সাথে এসে টেস্ট করিয়ে গিয়েছিল, কিন্তু আজ জায়ানকে ছাড়াই একাই চলে এসেছি ও। কারণ জায়ানকে ও কিছুতেই এই খবরটা জানাতে চায় না। ডক্টর নাবিলা জেমির দিকে রিপোর্ট এগিয়ে দিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল, কনগ্রাচুলেশন মিসেস জেমি, আপনি মা হতে চলেছেন। কথাটা শুনেই জেমির বুকের ভেতর মুচড়ে উঠল। কথাটা শুনে তো ওর খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা, কিন্তু ও খুশি হতে পারছে না কেন? ওর এই মুহূর্তে কী করা উচিত? ও তো ঠিক করে নিয়েছে জায়ানকে শাস্তি দিয়ে ও জায়ানের জীবন থেকে চলে যাবে,
নিজের পায়ে দাঁড়াবে। এখন কি করবে ও? জায়নের জীবন থেকে চলে গেলে ওর গর্ভে যে বড় হচ্ছে তাকে কি পরিচয়ে বড় করবে? ভাবতে জেমির চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। জেমির রিপোর্টটা হাতে নিয়ে নিঃশব্দে ডাক্তারের রুম ত্যাগ করল। ডক্টর নাবিলা একটু অবাক হয়েছে বটে জেমির এমন ব্যবহারে। জেমি হসপিটালের করিডোর দিয়ে হাঁটছে, আর হাজারটা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। জেমি ডাক্তারের রুম থেকে বের হতেই আড়াল থেকে মায়া বেরিয়ে আসলো। ওর চোখে মুখে জয়ের হাসি স্পষ্ট ফুটে উঠেছে। সকালে জেমি যখন বাড়ি থেকে সবার আড়ালে লুকিয়ে বের হচ্ছিল, তখন মায়া ওর পেছন পেছন হসপিটালে এসেছিল। এতক্ষণ মা রুমের বাইরে দাঁড়িয়ে সবটাই শুনেছে। জেমির যাওয়ার দিকে তাকিয়ে মায়া শব্দ করে হেসে উঠল। মাই ডিয়ার জেমি, তোমার জীবনে কি ঝড় আসতে চলেছে তুমি কল্পনাও করতে পারছো না। আমাকে থাপ্পড় মারার শোধ আমি কি করে তুলব তুমি ভাবতেও পারছো না, বলেই হেসে দিল। জায়ানের ঘুম ভাঙতে জায়ান ফ্রেশ হয়ে জেমির রুমে গিয়ে দেখল জেমি রুমে নেই। জেমিকে রুমে না দেখে জায়ান কিছুটা বিচলিত হয়ে চারদিকে খুঁজতে লাগলো। এই সময় জেমি কোথায় গেল? জায়ানের নিজের ওপর রাগ হচ্ছে। এতটা বেলা অবধি আজ ঘুমিয়েছিল। জায়ান জেমিকে না পেয়ে দরজার দিকে ঘুরতেই দেখল জেমি দাঁড়িয়ে আছে। জেমিকে দেখে অনেকটা শান্ত লাগলো। জায়ান জেমিকে দেখে প্রশ্ন করে উঠল, তুমি কোথায় চলে গিয়েছিলে? আজ আমাদের হসপিটালে যাওয়ার কথা, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। জেমি জায়ানকে পাশ কাটিয়ে রুমে আসতে আসতে বলল, তার আর দরকার হবে না, আমি সেখান থেকেই ফিরলাম মাত্র। জেমির কথা শুনে জায়ানের মুখে হাসির ঝলক দেখা গেল। জায়ান হাস্যোজ্জ্বল মুখে জিজ্ঞেস করল, ডাক্তার কি বলেছে? জেমি শান্তভাবে বলল, তেমন কিছুই না, কয়েকদিন শরীরের উপর অনেকটা চাপ পড়ায় সেন্সলেস হয়ে গিয়েছিলাম। চিন্তার কোনো কারণ নেই, তুমি আসতে পারো এখন। বলেই জেমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। জায়ানের হাস্যোজ্জ্বল মুখটা চুপসে গেল। কাল রাত থেকে কতটা আশা নিয়েছিল, আর আজ সব আশা মাটিতে মিশে গেল। তার মানে জায়ান যা ভেবেছিল তেমন কিছু না। তাহলে যে কাল প্রকাশ বলে গেল? জায়ান দাঁড়িয়ে এইসবই ভাবছিল। ওর মাথায় ঢুকছে প্রকাশ কেন বলল তাহলে। দুপুরে জেমি নিজের রুমে বসেছিল মনমরা হয়ে। ওর মাথা কাজ করছে না ও কি করবে। জেমি বসে বসে ভাবনায় ব্যস্ত ছিল। তখনই রুমে ঢুকে মায়া। মায়াকে দেখে জেমির শরীর জ্বলে উঠল। জেমি নেমে দাঁড়িয়ে কড়া গলায় বলে উঠল, তুমি আমার রুমে কেন? বের হও এক্ষুনি, তোমাকে দেখলেও আমার ঘৃণা হয়। আউট। জেমি কথাগুলো বলতেই মায়া আচমকা জেমির পা জড়িয়ে ধরল। জেমি এহেতুক কাণ্ডে ভ্যাবাচেকা খেয়ে গেল। জেমি পা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, কি করছো কি? ছাড়ো আমার পা, ছাড়ো বলছি। জেমির কথা শুনে মায়া কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি ছাড়ব না। যতক্ষণ না অবধি তুমি আমাকে ক্ষমা করছো ততক্ষণ অবধি ছাড়ব না। বিশ্বাস করো, ভালোবাসায় অন্ধ হয়ে এসব কিছু করেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। জেমি মায়ার কথা শুনে রাগ হচ্ছে। মায়া জেমির পা ছাড়ছে না, কিন্তু এইভাবে পা জড়িয়ে একজন ক্ষমা চাইলে ক্ষমা না করে কি থাকা যায়? জেমি মন থেকে কখনো মায়াকে ক্ষমা করতে পারবে না। তাও মায়ার মন রাখার জন্য বলল, তুমি আমার পা ছাড়ো। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। এটাই তোমার পাপের শাস্তি। জেমির কথা শুনে মায়া লাফিয়ে উঠে বলতে লাগলো, সত্যি সত্যি তুমি আমাকে ক্ষমা করেছ? জেমি অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়ল। মায়া জেমির কাঁধে হাত রেখে বলে উঠল, আজ আমি রান্না করেছি। আজ সবাই মিলে একসাথে খাবো, চলো। প্লিজ না করো না, আমি অনেক কষ্টে রান্না করেছি। জেমি বিরক্তি নিয়ে বলল, আমার এখন খেতে ইচ্ছে করছে না, তুমি প্লিজ যাও, আমি একটু ঘুমাবো, শরীর ভালো লাগছে না। জেমির কথা শুনে মায়া আবারও কান্না করতে শুরু করলো। তার মানে তুমি আমাকে ক্ষমা করনি, তাই আমার রান্না খেতে চাচ্ছ না? আমি চলে যাব আজই। শেষবারের মতো রিকোয়েস্ট করছি, প্লিজ চলো না। মায়ার জোর জবরদস্তিতে জেমি আর না করতে পারল না। কিন্তু ওর মনটা কেমন খসখস করছে, কু গাইছে মন। আবার কোনো ঝড় আসবে না তো? মায়ার যে এইসব নাটক তা জেমি খুব ভালো করেই বুঝতে পারছে। জেমি নিজের চরিত্রে দাগ লাগাতে পারে, সে মেয়ে এত সহজে পাল্টে যাবে এটা জেমি মানতে পারছে না। কিন্তু এখন মায়া জেমির কোনো কথাই শুনছে না।
তাই মায়ার কথা রাখতে মায়ার সাথে এসে টেবিলে বসতেই হলো। টেবিলে বসতে মায়া নানা রকম খাবার সাজিয়ে দিল জেমির সামনে। এত খাবার দেখে জেমি কিছুটা অবাক হলো। অতি ভক্তির চোরের লক্ষণ মনে হচ্ছে ওর। মায়া খাবারগুলো দিয়েই বলে উঠল, অনেক কষ্টে এসব রান্না করেছি, তুমি প্লিজ খেয়ে নাও। জানি খারাপ হয়েছে, কিন্তু আমি আজ প্রথমবার এত কিছু রান্না করেছি। জেমির খেতে ইচ্ছে করছে না, খাবার দেখেই ওর বমি আসছে। মায়া সেটা বুঝতে পেরেও জেমিকে উঠতে দিচ্ছে না। বাধ্য হয়ে জেমিকে খাবারে হাত দিতেই মায়া রান্নাঘরে চলে আসলো। রান্নাঘরে এসে মায়া পৈশাচিক হাসল। খাও খাও, খুব ভালো করে খাও, আজ হবে তোমার শেষ খাওয়া, মন ভরে খেয়ে নাও। তুমি আর তোমার সন্তান আজ পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। বলেই হাসতে লাগলো মায়া। আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছিলে তুমি? জেমি আর মায়া একসাথে খাওয়া শেষ করে উঠতেই হঠাৎ করে মায়ার মুখ থেকে রক্ত পড়তে লাগলো। জেমি আগেই মায়ার এত ভালো ব্যবহার দেখে সন্দেহ করেছিল। খাবারগুলো মুখে দিতে চেয়েও পারছিল না, কেমন যেন ভয় হচ্ছিল। মায়া যখন রান্নাঘরে গিয়েছিল তখন জেমি সুযোগ বুঝে মায়ার সাথে নিজের খাবারের থালাটা পরিবর্তন করে নিয়েছিল। মায়া খেয়ে উঠতেই ওর মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করলো। জেমি দেখেই ভয় পেয়ে গিয়েছিল। রক্ত দেখেই মায়া ঘাবড়ে গেল। জেমি মায়ের অবস্থা দেখে কাঁপা কাঁপা গলায় উপরোক্ত কথাটা বলে উঠল। মায়ার রক্তাক্ত হাতের দিকে চেয়ে আছে ভয়ার্থক চোখে। রক্ত পড়ার কথাটা জেমির, তাহলে ওর পড়ছে কেন? ভাবতেই মায়ার মাথা ঘুরতে লাগলো। জেমি নিঃশব্দে মায়ের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিতেই মায়া ঢকঢক করে খেয়ে ফেলল। মায়ার গলা আটকে আসে, অসহ্য যন্ত্রণা হচ্ছে ওর। মায়া গলায় হাত দিয়ে ভয়ার্থ কণ্ঠে বলতে লাগলো, আমার এমন লাগছে কেন? এমন তো হওয়ার কথা তো না। বলতে চেয়েও মায়া থেমে গেল। জেমি নিজের মধ্যে চেপে রাখা রাগ আর ঘৃণায় মায়ের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসল। মায়ার শরীরটা মুহূর্তেই দুর্বল হয়ে আসায় জেমির থাপ্পড় খেয়ে পড়ে যেতে নিলেই জেমি মায়ার হাতটা শক্ত করে ধরে ফেলল। মায়ার চোখগুলো ঝাপসা হয়ে আসছে, নিজের পাতা ফাঁদে নিজেই জড়িয়ে গেছে ও। জেমি মায়ার গাল চেপে ধরে অগ্নি দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে শুরু করলো, কি ভেবেছিলে? তোকে আমি ক্ষমা করে দিয়েছি, তোর মিষ্টি কথায় আর এই ন্যাকা কান্নায় জেমি গলে গেছে? নো ইয়ার, জেমি এতটাও বোকা না। তুই যে নোংরা একটা মেয়ে সেটা জানতাম, কিন্তু তুই এতটা জঘন্য সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। ছি, এইবার দেখ অন্যকে আঘাত করলে ঠিক কতটা কষ্ট হয়। আমার যদি ক্ষমতা থাকতো না তোকে নিজের হাতে খুন করতাম, কিন্তু কি করব বল, আমি তো আর তোর মতো জঘন্য মানসিকতার মেয়ে না। অনেক সময় মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। জেমি কথাগুলো বলেই ছিটকে ফেলে দিল মায়াকে। মায়া রাগী চাহনি নিক্ষেপ করে জেমির দিকে এগিয়ে যেতেই দরজার কলিং বেলটা বেজে উঠল। জায়ান সেই সকালেই বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। ইরা বেগম রুম বন্দি করে বসে আছে। ইরা বেগমের রুমটা দোতলায় হওয়ায় জেমি আর মায়ার কথার শব্দ তার কানে ঢুকল না। কলিং বেলের শব্দ মায়ার কানে আসতেই মায়া থেমে গিয়ে ইচ্ছে করে জোরে কান্না করতে শুরু করলো। জেমি সেদিকে নজর না দিয়ে দরজা খুলতেই দরজার অপর পাশে থাকা ব্যক্তিকে দেখে জেমি একটু হাসল। হেসেই বলল, আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। জেমিকে দেখে পুলিশগুলো ভেতরে ঢুকতেই মায়া ভয় পেয়ে পিছিয়ে গেল। ওর কথা বলার শক্তি নেই, অসহ্য যন্ত্রণা হচ্ছে গলায়, চোখ ঝাপসা হয়ে আসছে। মায়া টেবিলের চেয়ার ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তেই ও ঢুলে পড়ে যাবে। মায়ার অবস্থা খারাপ দেখে পুলিশ অফিসার অন্যদের চোখ ইশারা দিতেই ওরা মায়াকে ধরে ফেলল। মায়াকে নিয়ে যাওয়ার জন্য ইশারা করতেই ওরা মায়াকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। মায়া জোর খাটিয়ে কিছু বলবে, সেই শক্তিটুকুও নেই। ওরা সবাই মায়াকে নিয়ে যেতেই জেমি ধপ করে চেয়ারে বসে পড়ল। পেটে হাত দিয়ে বলে উঠল, আমি তোর কোনো ক্ষতি হতে দিব না। তুই তোর মায়ের পরিচয়ে বড় হবি। আজকে আমি তোকে নিয়ে এখান থেকে চলে যাব, মায়া ফিরে আসবেই। ওকে যতই আমি জেলে পাঠাই ও ফিরে আসবে। আর এসে যদি আবার তোর ক্ষতি করার চেষ্টা করে, না না, আমি তোকে নিয়ে আজকেই চলে যাব এখান থেকে। বলেই জেমি কেঁদে উঠল। মায়া কতটা জঘন্য কাজ করতে পারে ভাবতেই জেমি বারবার আটকে উঠছে। হেনা বেগম কিচেনে কাজ করছিল আর নাইম হোসাইন ড্রয়িং রুমের সোফায় বসে নিউজ পেপার পড়ছিলেন। সারাদিনের ব্যস্ততায় আজকের নিউজ পেপারটা পড়া হয়নি। হঠাৎ করেই কলিং বেল বাজতেই নাইম হোসাইন গলা উঁচিয়ে বলল,
দেখো তো এই সময় কে এলো। হেনা বেগম কাপড়ের আঁচলে হাত মুছতে মুছতে গিয়ে দরজা খুলতেই সামনে থাকা মানুষটাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এতদিন পর নিজের মেয়েটাকে চোখের সামনে দেখে নিজের ভেতরের অভিমানটাকে আর ধরে রাখতে পারল না। যতই হোক মা তো, মা কখনো সন্তানকে দূরে সরিয়ে রাখতে পারে না। জেমিকে দেখে হেনা বেগম ঝাপটে ধরে পাগলের মতন ওর মুখ চুমো দিতে লাগলো। জেমি ওর মাকে ধরে কান্নায় ভেঙে পড়ল। নাইম হোসাইন দূর থেকে ছলছল চোখে তাকিয়ে দেখছে। এতদিন পর নিজের মেয়েটাকে দেখে এত জেদি একটা মানুষ চুপ করে গেল। হেনা বেগম জেমিকে ধরেই বলতে লাগলো, জেমিমা কেমন আছিস? তোর এ অবস্থা কী করে হয়েছে মা? বলেই আবারও জেমিকে ধরে কাঁদতে লাগলো। জেমিও এতদিন পর নিজের মাকে পেয়ে সমস্ত কষ্ট মন উজাড় করে কেঁদে ভাসাচ্ছে। হেনা বেগম জেমিকে ধরে ভেতরে নিয়ে আসতে আসতে গলা উঁচু করে বলতে লাগলো, দেখো কে এসেছে। আমাদের মেয়েটা কতদিন পর আমাদের কাছে এসেছে। দেখো আমাদের ফুলের টুকরো মেয়েটার কি অবস্থা। নাইম হোসাইন ছলছল চোখে তাকাতেই জেমি বাবা বলে জড়িয়ে ধরল। সন্তানরা যতই অন্যায় করুক, বাবা মা সারা জীবন তাদের দূরে ঠেলে দিতে পারে না। বাবাদের ভেতরটা যেমন তুলোর মতো নরম, তেমনি বাইরেরটাও লোহার মতো শক্ত। জেমি এতদিন পর নিজের বাবা মাকে ফেরত পেয়ে সমস্ত কষ্ট এক নিমিষেই ভুলে গেল। জায়ান বাসায় ফিরতেই সদর দরজা খোলা পেল। এই সময় দরজা খোলা দেখে জায়ান কিছুটা অবাক হলো। জায়ান সোজা জেমির রুমে গিয়ে দেখে জেমি রুমে নেই। জেমিকে রুমে না পেয়ে জায়ানের বুকের ভেতরটা ধক করে উঠল। জায়ান মুহূর্তেই পাগলের মতো সারা বাড়ি খুঁজতে লাগলো জেমিকে। ইরা বেগম আর জায়ান মিলে সারা বাড়ি খুঁজেও জেমিকে কোথাও পেল না, এমনকি মায়াও নেই। দুজন একসাথে গায়েব। জায়ান সারা বাড়ি খুঁজে জেমির রুমে এসে আবারও খুঁজতে লাগলো। তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজেও কোথাও না পেয়ে জায়ান ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল। ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মায়ার কথা মনে পড়তেই এক অজানা ভয় এসে জায়ানকে গ্রাস করে নিল। মায়া, হ্যাঁ মায়া কোথায়? মায়া জেমির কোনো ক্ষতি করে দেয়নি তো? মায়া, তুই যদি জেমির কোনো ক্ষতি করিস তাহলে তোর অবস্থা কতটা ভয়ঙ্কর হবে তুই ভাবতেও পারছিস না। না, আমাকে চুপ করে বসে থাকলে চলবে না। বলেই জায়ান তাড়াহুড়ো করে উঠে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ থমকে গেল। হুট করে পেছন ফিরতেই দেখল বিছানার উপর কিছু একটা রাখা। জায়ান ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যেতেই একটা একটা কালো ডায়েরি দেখতে পেল। কৌতূহলবশত জায়ান ডায়েরিটা হাতে নিয়ে প্রথম পেজ খুলতেই কয়েকটা লাইন চোখে পড়তেই ওর ভেতরে সবটাই এলোমেলো হয়ে গেল। ডায়েরির প্রথম পাতায় লেখা, চোখের সামনে প্রিয় মানুষগুলো চেঞ্জ হতে দেখার মতো ভয়ঙ্কর দৃশ্য আর হতে পারে না। তার একটু নিচেই লেখা, তোমাকে না চেনার আফসোস আমাকে সারা জীবন সুখী হতে দিবে না। আমার মায়ের লোভ আজ তোমাকে আমার থেকে আলাদা করে দিল। অবশ্য আমার দোষ সবার থেকে বেশি। আমি আমার মাকে অন্ধবিশ্বাস করেছিলাম। আমার চোখ থাকতেও আমি অন্ধের মতো সত্যি মিথ্যা যাচাই না করে তোমাকে পশুর মতো অত্যাচার করে গেছি। শুধু তুমি না, কোনো মেয়ে আমার মতো কাপুরুষের সাথে থাকতে চাইবে না। বলে জায়ান হাউমাউ করে কাঁদতে লাগলো। ইরা বেগম দরজার আড়ালে দাঁড়িয়ে ছেলের এই অবস্থা দেখে নীরবে চোখের জল ফেলতে ফেলতে রুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ আগেই থানা থেকে ফোন করে জায়ানকে বলা হয়েছে জেমির ক্ষতি করতে যাওয়ায় মায়াকে তারা অ্যারেস্ট করেছে। আর জেমি নিজে মায়ের বিরুদ্ধে অভিযোগ দিয়ে মায়ার শাস্তির আবেদন করেছে। জায়ান এইবার খুব ভালো করে বুঝতে পেরেছে জেমি জায়ানকে ছেড়ে চলে গেছে। জায়ান কাঁদছে হয়তো। এতদিন জেমির উপর করা অন্যায়ের শাস্তি আজ জায়ান পাচ্ছে। জেমি শাস্তি পেয়েছিল শারীরিক, আর জায়ান পাচ্ছে মানসিক শাস্তি। মানসিক যন্ত্রণা চাইতে বিষাক্ত যন্ত্রণা বোধহয় অন্য কিছুতে হতে পারে না। জায়ান কাঁদতে কাঁদতে পুনরায় বলল, তোমাকে ভালোবেসে শুধুমাত্র নিজের কাছে রাখার ভুল চেষ্টাগুলো আজ তোমাকে আমার থেকে দূর করে দিল। অতিরিক্ত ভালোবাসা বিষাদময়, আমি বুঝতে পারিনি। সন্ধ্যা পেরিয়ে রাতে অন্ধকার ছেয়ে গেছে। আলোয় ভরা পৃথিবী। হেনা বেগমের কোলে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলছে জেমি। পৃথিবীতে একমাত্র মায়ের কোলেই সব থেকে নিরাপদ স্থান, যেখানে কোনো কষ্ট থাকে না, কোনো হতাশা থাকে না, থাকে না কোনো যন্ত্রণা, শুধু থাকে বুক ভর্তি ভালোবাসা।
জেমির কাছে এই মুহূর্তে ওর মায়ের কোলটাকে পৃথিবীর সবচাইতে সুখকর স্থান মনে হচ্ছে। হেনা বেগম অশ্রুসিক্ত চোখে মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়ে কষ্টটা একমাত্র মায়েরাই বুঝতে পারে। মেয়েটা যে ভালোবেসে বিয়ে করে ঘর ছেড়ে সুখে থাকতে পারেনি, সেটা যে মেয়ে ওর মায়ের কাছে না বললেও ওর মা ঠিকই বুঝতে পারে। মেয়ের মনের অব্যক্ত কথাগুলো মায়েরা না বললেও বুঝে যায়। এখানেই হয়তো মা আর বাকি সবার মধ্যে তফাৎ রয়েছে। অনেকক্ষণ পর মা আর মেয়ের মাঝে নীরবতার রেশ কাটাতে হেনা বেগম বলে উঠল, তুই এখন বড় হয়েছিস, ভালো মন্দ বুঝতে শিখেছিস, নিজের জন্য ভালোটাই বেছে নিতে শিখে নিয়েছিস। আমরা আশরাফুল মাখলুকাত, যার অর্থ সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে বসবাসরত কোনো মানুষেরই ভুল ঊর্ধ্বে নয়। কেউ জেনে বুঝে ভুল করে, আবার কেউ অজান্তে বিরাট ভুল করে বসে। আর ক্ষমা হচ্ছে মহৎ গুণ। যে মানুষ ভুল করে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তার ভুল শুধরানোর জন্য প্রথম ও শেষবারের মতো একটা সুযোগ দেওয়া উচিত। আমি জানি না তোর আর জায়ান বাবার মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছে, যার কারণে আজ তোদের সম্পর্ক বিচ্ছেদের পথে। শুধু মা হিসেবে একটা উপদেশ দেব, জায়ান যদি কোনো ভুল করে থাকে আর ও যদি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, তাহলে আমি বলবো জায়ানকে ক্ষমা করে ও প্রথম ও শেষবারের মতো একটা সুযোগ দিয়ে সমস্ত মান অভিমান মিটিয়ে নে। এতেই শান্তি বজায় থাকবে। মা হিসেবে এইটুকু বলা উচিত ছিল আমার। আমি বললাম, বাকিটা তোর মতামতের উপর নির্ভর করছে। তোর যেটা সঠিক মনে হয় সেটাই করবি। আমি আর তোর বাবা সবসময় তোর পাশে আছি। জেমি ওর মায়ের কথাগুলো চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনছিল। হেনা বেগমের কথা শেষ হতেই একটা দীর্ঘশ্বাস রুম ত্যাগ করলেন। এই মুহূর্তে মেয়েটাকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। হেনা বেগম চলে যেতেই হেনা বেগমের কথাগুলো জেমি ভাবতে লাগলো। কিছুক্ষণ নিজের মনে নিজেই কথাগুলো বিড়বিড় করে জায়ানের কত অত্যাচারগুলো দৃশ্য মনে করার চেষ্টা করলো। দৃশ্যগুলো মনে করেই জেমি বিছানার চাদর খামচে ধরল শক্ত করে। তারপর নিজে নিজেই কঠিন স্বরে বলে উঠল, আমি জানি মা, জায়ান ভুল করেছে, কিন্তু এমন একটা ভুল যেই ভুলের ক্ষত আমার শরীরে আমি বয়ে বেড়াচ্ছি। আমি ক্ষতগুলো হয়তো কয়েক মাস কয়েক বছর পর মিশে যাবে, কিন্তু আমার মনের ক্ষতটা, সেটা কি করে মুছবো আমি? আমার হৃদয়ে প্রত্যেকটা মুহূর্ত রক্তক্ষরণ হচ্ছে মা। আমি চাইলেও এই রক্তক্ষরণ বন্ধ করতে পারবো না। জায়ানকে যদি আমি ক্ষমা করে দেই, তাহলে ও নিজের ভুল কোনোদিন বুঝতে পারবে না। কিছু কিছু সময় শাস্তি না দিয়ে সবটা ওপরওয়ালার আর পরিস্থিতির উপর ছেড়ে দেওয়া উচিত। আমি যদি তাকে শাস্তি দেই, তাহলে আমিও তার সমান অপরাধী হয়ে গেলাম। তাই আমি জায়ানকে শাস্তি দিতে চাই না, আবার ফিরেও যেতে চাই না। নিঃশব্দে সবটা ছেড়ে এসে জায়ানকে বুঝে দিতে চাই, থাকতে মূল্য দিতে হয়, হারিয়ে গেলে আফসোস করে লাভ হয় না। তুমি জানো না মা, জায়ানের ভালোবাসা বিষাক্ত, বিষাদময়, ভয়ঙ্কর। যেই ভালোবাসা সহ্য করার মতো শক্তি আমার নেই। কথাগুলো বলেই জেমি দীর্ঘশ্বাস ছাড়ল। জেমি চলে যাওয়ার 2 দিন কেটে গেছে আজ। জায়ানের অবস্থা প্রায় পাগল পাগল। ইরা বেগম নিজের করা অপরাধের ফল ভুগছে। ছেলের সামনে দাঁড়ানোর মতো মুখ নেই তার। ছেলের এই অবস্থা চোখের সামনে সহ্য করতে পারছে না। নিস্তব্ধ সন্ধ্যায় জায়ান নিজের রুমের বেলকনিতে বসে গিটারের টুংটাং শব্দ করছে। ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। গিটারের পাশে জেমির ডায়েরিটা। জায়ানের সব কিছু বিষাক্ত লাগছে। জেমিকে ফিরিয়ে আনার সাধ্য ওর নেই। কোন মুখে গিয়ে দাঁড়াবে জেমির সামনে? জায়ানের চোখ দুটো ফুলে লাল হয়ে আছে, মুখটা খানিকটা শুকিয়ে গেছে, হাতের মধ্যে রক্ত জমাট হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে হাতের ওপর কতটা ক্ষত করেছে। জায়ানের ভেতরটা দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। জায়ানের কষ্টটা জায়ান কাউকে বোঝাতে পারছে না। জায়ান ভাঙা গলায় গিটার বাজিয়ে শুরু করলো, মন তোরে বলি যত, তুই চলেছিস তোর মতো, সার্থকে আমার ছুটি তোর তোর পিছনে, মন বলি তুই ফিরে যা, মন ছাড়া কি যায় রে বাঁচা, তুই ছাড়া আর আছে কি এই জীবনে, কি কারণ অকারণ এত করিস জ্বালাতন, ভালো লাগে না এই দোটানা উচাতন সারাক্ষণ, বল না তুই, বল না কেন এই ছলনা, ও মন তুই বল না, ভালোবাসিস বল না, বল না তুই বল না, ভুলে গিয়ে ছলনা, একবার শুধু বল না ভালোবাসিস বল না। এইটুকু গেয়েই আর গাইতে পারল না, গলা আটকে আসছে ওর।
জায়ান গিটারটা বুকের মধ্যে জড়িয়ে কেঁদে উঠল। হঠাৎ করেই জায়ানের কাঁধে কেউ হাত রাখতেই জায়ান হকচকিয়ে উঠে পেছনে না ফিরেই বলে উঠল, জেমি, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তো বলেই পেছনে ফিরতেই জায়ানের মুখটা চুপসে গেল। বিষণ্ণ ভরা মন নিয়ে বলল, ওহ তুই? ইভা জায়ানের পাশে বসতে বসতে বলল, ভাইয়া, তুই মায়ের কথা বিশ্বাস করে জেমির উপর যে অন্যায় করেছিস, সেই অন্যায়ের ক্ষমা হয় না। আর মাকে এখন আমার মা বলতেও ঘৃণা লাগে। আমিও তার একটা মেয়ে, আমিও অন্য কারো বাড়ির বউ। আজ যদি আমার স্বামী আর শাশুড়ি আমার সাথে এই ব্যবহার করতো, তোরা কি করতি? আমার তোর ওপরও ঘৃণা হচ্ছে। এতটা নিচে নেমে গেলে কি করে? একটা মেয়েকে এইভাবে নির্যাতন করলি, তাও সে মেয়েটাকে যাকে তুই ভালোবেসে বিয়ে করেছিস, যে মেয়েটা তোর জন্য পরিবার ছেড়ে এসেছিল, যেই মেয়েটা তোর সন্তানের মা হতে যাচ্ছে, কথাটা শুনেই জায়ানের চোখ মুখের অবস্থা মুহূর্তেই পাল্টে গেল। ওর মাথায় যেন বাজ পড়ল। জায়ান এক লাফে দাঁড়িয়ে গিয়ে বলে উঠল, কি কি বলছিস তুই? জেমি মা হতে যাচ্ছে মানে? জায়ানের কথা শুনে ইভা একটা রিপোর্ট জায়ানের হাতে দিয়ে বলে উঠল, এটা দেখ, এখানে স্পষ্ট লেখা আছে জেমি মা হতে চলেছে। এই রিপোর্টটা আমি তোর পাশের রুমের টেবিলের ওপর পেয়েছি। জায়ান রিপোর্টটার দিকে এক নজরে তাকিয়ে আছে। ওর চোখ থেকে পানি টপ টপ করে রিপোর্টের ওপর পড়ছে। জায়ান এই মুহূর্তে কি করবে ভেবে পাচ্ছে না। নিজেকে অসহায় লাগছে অনেক ওর। ইভা আজ হঠাৎ করে এখানে এসেছিল, আর এসেই ইরা বেগমের মুখে সবটা শুনে ইভার রাগে শরীর জ্বলে যাচ্ছে। জায়ানের মনের অবস্থা বুঝতে পেরে ইভা জায়ানের কাঁধে হাত দিতে জায়ান ইভাকে ঝাপটে ধরে মেয়েদের মতো শব্দ করে কেঁদে উঠল। জেমি নিজের রুমে কতগুলো কাগজপত্র নিয়ে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। জেমির সামনে হেনা বেগম দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও জেমির এসব কাণ্ড বুঝতে না পেরে বলে উঠল, এসব দিয়ে কি করবি? জেমি কাগজগুলো দেখতে দেখতে জবাব দিল, মা, আমি আমার স্বপ্নটাকে অর্ধেক পথে ভেঙে দিয়ে ছুটে গিয়েছিলাম ভালোবাসার পেছনে। তাই এখন আমি নিজের স্বপ্নটাকে পূরণ করব মা। নিজের জীবনটাকে আবার প্রথম থেকে শুরু করব। ভেঙে গেলে চলবে না, আমাকে উঠে দাঁড়াতে হবে। মানুষ সব তো ভাঙতে পারে, জীবনের চলার পথে অনেক বাধা আসবে, থেমে গেলে চলবে না। আমার ভেতর এখন ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। আমি ওকে আমার পরিচয়ে বড় করব। ওকে এমনভাবে শক্ত করব যেন আমার মতো পরিস্থিতি ওর জীবনে না আসে। আমার মতো যেসব মেয়েরা শ্বশুরবাড়ি অত্যাচারিত, আমি সেসব মেয়েদের শক্তি হব। আমাকে দেখে ওরা শিখবে। আমি চাই ওরা আমার মতো শক্ত হয়ে জীবনে অনেক দূর যাবে। আমাদের বাচ্চাটা থেকে বাবা ডাকার অধিকার কেড়ে নিও না জেমি। আমার কেউ বাবা ডাক শোনার থেকে বঞ্চিত করো না। আমার সাথে একবার ফিরে চলো। আমাকে লাস্টবার একটা সুযোগ দাও। আমি একটাও ভুল করব না, প্রমিস। আমার অনাগত সন্তানের প্রমিস। জেমির রুমে জেমির সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছে জায়ান। ওর চোখ পানিতে ভরপুর। জেমি শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। জায়ানের কথা শেষ হতেই জেমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, আমি তোমাকে একবারও বলিনি তুমি তোমার সন্তানকে কাছে পাবে না, তোমাকে বাবা ডাকতে পারবে না। আমি জানি এই সন্তানের প্রতি আমার যতটুকু অধিকার আছে, তোমারও ঠিক ততটুকুই অধিকার রয়েছে। কিন্তু আমি তোমার কাছে ফিরে যাব না। আর না তো তোমার উপর আমার কোনো অভিযোগ রয়েছে। আমার বাড়ির দরজা তোমার জন্য খোলা। তুমি যখন ইচ্ছে তোমার সন্তানের খোঁজ নিতে আসতেই পারো, কিন্তু আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ভুলেও ভাববি না। বলেই জেমি বেরিয়ে গেল। জায়ান নিঃশব্দে চোখের পানি ফেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেলকনিতে এসে জেমি ডায়েরিটা হাতে নিয়ে বসে পড়ল জায়ান। সেদিন ডায়েরির প্রথম পাতাটা পড়ার পর আর পড়ার সাহস হয়নি ওর আজকে। কেন যেন ডায়েরিটা পড়তে ইচ্ছে হচ্ছে খুব। জায়ান ডায়েরিটা খুলে কয়েকটা পাতা উল্টে দেখতেই কিছু লেখা চোখে পড়ল। ভালোবেসে ঘর ছেড়ে শুধুমাত্র তাকে বিশ্বাস করে এই বাড়িটা এসেছিলাম। ভেবেছিলাম আমার ভালোবাসার মানুষটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত পাশে থাকবে। এটাও ভেবেছিলাম নিজের মাকে ছেড়ে এসেছি ঠিকই, এখানে দ্বিতীয় মা পাবো। কিন্তু কে জানতো আমার ভালোবাসার মানুষটাই আমাকে নির্মমভাবে অত্যাচার করবে। কে জানতো যাকে মা বলে সম্বোধন করলাম সেই মা নামক নারী আমার সংসারটা ভেঙে দেবে। জানো জায়ান,
আমি না অনেক স্বপ্ন নিয়ে এ বাড়িতে পা রেখেছিলাম। শুধু আমি না, প্রত্যেকটা মেয়ে যেদিন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে সেদিন অনেক স্বপ্ন নিয়ে নতুন জীবনের দিকে পা রাখে। কিন্তু তুমি আমার স্বপ্নগুলো দিন দিন ভেঙে দিচ্ছ। আজকে তুমি যখন এসে মায়ের কথায় আমার হাতটা চেপে ধরলে, তখন একবারও খেয়াল করনি যে তোমার মায়ের হাত পুড়েনি, পুড়েছে আমার হাত। এই বিষাদময় যন্ত্রণায় আমি পুড়ে ছাই হয়ে গিয়েছি। দোষ না করেও দোষী হয়ে শাস্তি পাওয়ার মতো বিষাক্ততা হয়তো আর কিছুতে নেই। আর একটু কোনায় লেখা, সে আমার হয়ে থাকলো না। সে আমার কাছে থেকেও আমাকে ভালোবাসলো না। ভালোবাসা পাওয়ার এক টুকরো লোভ আমাকে সারা জীবন দুঃখী করে রাখবে। লেখাগুলো পড়তে জায়নের চোখ থেকে পানি টপ টপ করে ডায়েরির ওপর পড়ছে। নিশ্চুপ হয়ে ছেড়ে যাওয়ার থেকে বড় শাস্তি হতে পারে না। তুমি আমাকে ছেড়ে দিয়ে বুঝিয়ে দিলে আমি কতটা নীচ মানসিকতার। জায়ান কথাটা বলে কলম দিয়ে ডায়েরির একটা পাতায় লিখল, তোমাকে পেয়েও ধরে রাখতে না পারার কষ্ট আমাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে, থেমে যাবে বেলা শেষে। ফুরিয়ে গিয়েও হয়তো বাঁচব অপরাধী বেশে। তোমাকে পেয়ে গেলে বোধহয় না পাওয়ার যন্ত্রণার স্বাদকে বঞ্চিত হয়ে যেতাম। জায়ান ডায়েরিটা বুকে জড়িয়ে কেঁদে উঠল। শারীরিক স্বাস্থ্যের চেয়ে মানসিক স্বাস্থ্যের কষ্টটার বিশালতা এক সমুদ্র সমান। জেমি শারীরিক স্বাস্থ্যে সহ্য করেছে, আর জায়ান সহ্য করছে মানসিক স্বাস্থ্যে। দুজনের যন্ত্রণা কোনো একদিক থেকে সমান। আজ 7 দিন জেমি আর জায়ান আলাদা। জেমি নিজের মতো প্রত্যেকটা সময় ব্যস্ত থাকার চেষ্টা করে। জায়ান ভেতরে ভেতরে গুমড়ে মরছে প্রতিনিয়ত। এই অপরাধবোধ প্রতি মুহূর্ত মৃত্যু যন্ত্রণা দিচ্ছে। জায়ান কাল সারা রাত ভেবে এই সিদ্ধান্তে এসে থেমেছে। সেদিনের পর ইরা বেগমও চুপ হয়ে গিয়েছে। হয়তো ভেতরে ভেতরে সেও অপরাধবোধে ভুগছে। জায়ান সকালে উঠে বেরিয়ে গেল। জেমির বাড়ির পাশে পার্কের মাঠের এক কোনায় বসে আছে জেমি, কিছু একটা ভাবছে। জায়ান কাল রাতে শেষবারের মতো একটাবার দেখা করতে চেয়েছে। জায়ানকে পার্কের ভেতরে ঢুকতে দেখেই জেমি নিজের চোখের জল মুছে নিল। জায়ান এসে নিঃশব্দে জেমির পাশে বসে পড়ল। দুজনের দৃষ্টি সামনের দিকে। দুজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে, কিন্তু তাদের মাঝে দূরত্ব রয়েছে বিশাল। একজনের মাঝে অভিমানের শক্ত দেওয়াল, আর একজনের মাঝে রয়েছে অপরাধবোধ। দুজনের মাঝে চলছে নীরবতা। নীরবতা কাটিয়ে জেমি বলে উঠল, কেন ডেকেছ? জায়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মনে করো শেষবারের মতো দেখা করতে। জেমি একটু অবাক হলো জায়ানের কথায়। শেষবার বলতেও কে বোঝাতে চাইছে? জেমি ভ্রুগুজল কুচকে প্রশ্ন করল, শেষবার মানে? জায়ান একটু বাঁকা হেসে শান্ত কণ্ঠে উত্তর দিল, আজকে এই পরিস্থিতিতে এসে বুঝতে পারছি মানুষ হয়তো মারা যাওয়ার জন্য না, মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য সুসাইড করে। প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করছি আমি। তোমাকে হারানোর যন্ত্রণা, নিজের করা অপরাধের যন্ত্রণা, মায়ের করা বিশ্বাসঘাতকতা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। হয়তো কোনো একদিন এভাবে নিঃশেষ হয়ে যাব দুনিয়া থেকে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো। আমাদের সন্তান যখন বড় হবে, যখন জানবে ওর বাবা কতটা খারাপ, কতটা নীচ মানসিকতার, কতটা জঘন্যভাবে ওর মাকে অত্যাচার করেছে, তখন ওর সামনে আমি কোন মুখে গিয়ে দাঁড়াবো? কোন মুখে গিয়ে নিজেকে বাবা বলে দাবি করব? ও কি আমাকে পারবে বাবা বলে ডাকতে? জায়ানের কথাগুলো শুনে জেমি ছলছল চোখে জায়ানের দিকে তাকালো। জায়ানের চোখেও পানি টলমল করছে। জায়ান কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলে উঠল, আমি আমার কালো ছায়া তোমাদের ওপর পড়তে দিব না। তাই অনেক ভেবে এই সিদ্ধান্তে এসে থেমেছি। জেমি শান্ত কণ্ঠে বলল, কী সিদ্ধান্ত? কান্নাগুলো জায়ানের গলায় বিঁধে আছে। জায়ান শান্ত হয়ে নিজেকে সামলে উত্তর দিল, আমি কানাডা চলে যাব। কথাটা শুনতেই জেমি বিস্ফোরিত চোখে জায়ানের দিকে তাকালো। জেমি আজ নিশ্চুপ, ওর কথা বলার শক্তি নেই। জেমি হুট করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলে উঠল, যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছ তখন আর আমার কিছু বলার নেই। আমি আমার জীবন গুছিয়ে নেব। আমি যথেষ্ট শিক্ষিত আছি। জেমির শক্ত কণ্ঠে কথাগুলো শুনে জায়ানের বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। জায়ান ছলছল চোখে জেমির দিকে তাকিয়ে আছে। জেমিও শক্ত চোখের নিচে তাকিয়ে আছে। আর কিছু বলার আছে? জেমির শক্ত কণ্ঠে প্রশ্নটা শুনে জায়ান জোরে হাহা করে হেসে দিল।
জায়ানকে এমনভাবে হাসতে দেখে জেমির চোখের কোণে পানি জমে আছে। জায়ানের এই হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টটা জেমি ঠিকই বুঝতে পারছে। ভালোবাসার মানুষটার কষ্ট বুঝতে দেরি হলো না ওর। জায়ান হাসতে হাসতে হঠাৎ করে শান্ত হয়ে গেল। তারপর অসহায় কণ্ঠে বলে উঠল, একবার তোমাকে জড়িয়ে ধরতে দিবে প্লিজ? আমার নিজেকে খুব অসহায় লাগছে, প্লিজ একবার জড়িয়ে ধরতে দিবে? জায়ানের অসহায় কণ্ঠে কথাটা শুনে জেমির চোখের পানি গড়িয়ে পড়ল। জেমি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জায়ান আর অপেক্ষা না করে জেমিকে ঝাপটে জড়িয়ে ধরল। জেমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জায়ানের চোখের পানিতে ভিজে যাচ্ছে জেমির কাঁধ। আর জেমিও নিজেকে অসহায় লাগছে। এদিকে আত্মসম্মান, আরেকদিকে ভালোবাসা। কোন দিকটা বেছে নেবে? জেমি বড্ড দোটানায় পড়ে গেছে। জেমি হঠাৎ করেই জায়ানের থেকে নিজেকে ছাড়িয়ে চলে গেল। জায়ান শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। জেমির যাওয়ার পানে তাকিয়ে বলে উঠল, একবার ক্ষমা করে দিলে কি খুব বেশি ক্ষতি হতো? 1 মাস পর শাশুড়িকে বৃদ্ধাশ্রমের এক কোণায় অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে জেমি অবাকের শেষ সীমানায়। জেমিদের বৃদ্ধাশ্রমে জেমি প্রতি সপ্তাহে একবার করে এসে ঘুরে যায়। সময়ের গতিতে চলে যায়, থেমে থাকে না কারো জন্য। সেদিনের পর জায়ান আর জেমি আলাদা হয়েছে আজ 1 মাস হয়ে গেছে। এই 1 মাসে জেমি জায়ানের কোনো খোঁজ পায়নি, ইরা বেগমের কোনো খোঁজ পায়নি। অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু পায়নি। অনেক খুঁজে জানা গেছে জায়ান কানাডা চলে গেছে। জেমি সেদিন পার্ক থেকে কিছু না বলে চলে গিয়ে 2 দিন অনেক ভেবে জায়ানকে একটাবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরের দিন জায়ানকে খুঁজতে গিয়ে জায়ানের কোনো খোঁজ না পেয়ে বুঝেছিল ওর সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে গেছে। জেমি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছে, শুধুমাত্র বাচ্চাটার দিকে মুখ চেয়ে। আজ সকালে বৃদ্ধাশ্রমে আসতেই ইরা বেগমের দিকে চোখ গেল জেমির। ইরা বেগমকে এই অবস্থায় দেখে জেমি সব অভিমান, রাগ দূরে ঠেলে দৌড়ে গিয়ে ইরা বেগমের সামনে বসে পড়ল। জেমি অবাক চোখে তাকিয়ে আছে ইরা বেগমের দিকে। জেমিকে দেখে ইরা বেগম কাপড়ের আঁচলে নিজের মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়লেন। জেমি জোর গলায় বলে উঠল, মা আপনি এখানে কেন? আপনার এই অবস্থা কেন মা? ইরা বেগম নিশ্চুপ হয়ে জেমির থেকে মুখ ঘুরিয়ে নিল। জেমি জোর করে ইরা বেগমকে ওর দিকে ঘুরিয়ে নিতে নিতে বলল, এমন করছেন কেন আপনি মা? আপনি কথা বলুন, আপনি এখানে কি করে এলেন? আপনার শরীরে এই অবস্থা কেন? ইরা বেগমের চোখ থেকে পানি পড়ছে। জেমি ওনার এই অবস্থার কারণ খুঁজে পাচ্ছে না। এতদিন পর ওনাকে এই অবস্থায় দেখবে জেমি ভাবতেও পারেনি। ইরা বেগমকে চুপ করে থাকতে দেখে জেমি কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই পাশ থেকে বলে উঠল, জেমিমা তুমি কি ওনাকে চিনো? জেমি মুখ ঘুরিয়ে দেখল রাহেলা দাঁড়িয়ে আছে। রাহেলা এই বৃদ্ধাশ্রমেই থাকে, সবাইকে দেখাশোনার দায়িত্ব তার। জেমির সাথে সাথে উত্তর দিল, হ্যাঁ খালাম্মা, আমি ওনাকে চিনি। উনি আমার শাশুড়ি মা। উনি এখানে এলেন কি করে? ওনার এই অবস্থা হলো কি করে? রাহেলা জেমির কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছে। রাহেলা সাথে সাথে অবাক স্বরে বলে উঠল, উনি তোমার শাশুড়ি? কিন্তু আমি তো তাকে রাস্তায় পেয়েছি। 1 মাস আগে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে রাস্তার মাঝে পড়েছিল। আমি দেখতে পেয়ে চিকিৎসা করিয়ে এখানে নিয়ে এসেছিলাম। অনেকবার বাড়ির নাম, কোথায় থাকেন, এইসব কিছু জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি তো কোনো কথাই বলেন না। শুধু বলেছেন তার পাপের শাস্তি সে ভোগ করছে। রাহেলার কথা শুনে জেমি ধপ করে বসে পড়ল। তারপর ইরা বেগমকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, মা প্লিজ একবার কথা বলুন, আপনার এই অবস্থা কেন? জায়ান কোথায় মা? ইভা কোথায়? আর আপনি বাড়ি ছেড়ে এখানে কেন? বলুন মা প্লিজ। জেমি একাধারে এইসব প্রশ্ন করে যাচ্ছেন ইরা বেগমকে। জেমির প্রশ্নে একসময় ইরা বেগম হু হু করে কেঁদে উঠলেন। তারপর আচমকায় জেমির হাত দুটো আঁকড়ে ধরে বলতে লাগলো, পাপের শাস্তি, লোভের শাস্তি, তোমার সাথে করা অন্যায়ের শাস্তি, নিজের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি, নিজের হাতে একটা সংসার ভাঙার শাস্তি পাচ্ছি আমি, বলেই আবারও কাঁদতে লাগলেন। জেমি ঠিক বুঝতে পারছে নিজের করা ভুলের জন্য ইরা বেগম কতটা অনুতপ্ত। জেমি ইরা বেগমকে শান্ত করার জন্য বলে উঠল, মা আমি জানি আপনি ভুল করেছেন। আপনাদের ওপর আমার কোনো অভিযোগ নেই। আমি সবটা ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছিলাম। আপনি কাঁদবেন না, আপনি তো আমার মায়ের মতোই। সন্তানেরা অন্যায় করলে যেমন মা বাবা রাগ করে থাকতে পারে না, ক্ষমা করে দেয়, তেমনি বাবা মা অন্যায় করলেও সন্তানেরা রাগ করে থাকতে পারে না,
আপনি একটু শান্ত হন মা। ইরা বেগম মাথা নিচু করে কাছে। জেমিরও চোখের পানি বাদ মানছে না। ইরা বেগম ভুল করেছে, হয়তো কোনো দিক দিয়ে সন্তানের ভালোর জন্য করেছিলেন, বুঝতে পারেননি এটা খারাপ হয়ে যাবে। মা এবার বলুন, জায়ান কোথায় মা? ইভা কোথায়? আপনি এখানে কি করে আসলেন? আপনার এই অবস্থা কেন? সবটা খুলে বলুন মা প্লিজ। ইরা বেগম কিছুক্ষণ চুপ থেকে অসহায় স্বরে বলতে লাগলো, লোভের শাস্তি। জায়ান কানাডা চলে গেছে। যাওয়ার আগে আমাকে বলে গেছে আমার মুখ আরও দেখতে চায় না। ইভা ওর স্বামীর সাথে বিদেশ চলে গেছে। মায়ার বাবা মা মায়াকে জেলে দেওয়ার খবর শুনে বাংলাদেশে এসে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার তো আর নিজের বাড়ি নেই। আমি কোথায় গিয়ে থাকতাম? রাস্তায় রাস্তায় দিশেহারা হয়ে ঘুরছিলাম আর নিজের কর্মফল ভোগ করছিলাম। বলেই আবার কেঁদে উঠল। জেমি শান্ত হয়ে বসে আছে। সেদিন জেমি ওপরওয়ালার কাছে সবটা ছেড়ে দিয়েছিল বলেই হয়তো ওপরওয়ালা ইরা বেগমের কর্মের শাস্তি এইভাবে দিল। জেমি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আজকে থেকে আপনাকে আর এখানে থাকা লাগবে না মা। আপনি আমার সাথে আমার বাড়ি থাকবেন। আমি আর আপনি মিলে আপনার ছেলেকে ঠিক খুঁজে বের করব মা। জেমির কথা শুনে ইরা বেগম অশ্রুসিক্ত চোখে জেমির দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিবে মা? আমি যে এখন মরেও শান্তি পাবো না। আমার সময় যে ফুরিয়ে এসেছে মা। এক শেষ সময় এসে আমাকে ক্ষমা করা যায় না মা। ইরা বেগমের কথা শুনে জেমির বুকটা ধক করে উঠল। জেমি একটু শান্ত কণ্ঠে বলল, মা, আপনার বা আপনার ছেলের উপর আমার কোনো অভিযোগ নেই। আমি জায়ানকে ওর ভুলটা দেখিয়ে দেওয়ার জন্য চলে এসেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ও অভিমান করে দেশ ছেড়েই চলে যাবে। আমরা সবাই ভুল করি। ভুল করে যে মানুষ অনুতপ্ত হয়, নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, এতেই সে ক্ষমা পেয়ে যায়। চলুন আমার সাথে মা। বলেই জেমি উঠতে নিলে ইরা বেগম জেমির হাতটা টেনে ধর শান্ত কণ্ঠে বলে উঠল, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। আমার হাতে আর মাত্র 2 মাস সময় আছে। আমাকে একটা আফসোস নিয়ে পৃথিবী ত্যাগ করতে হবে। মৃত্যুর সময় নিজের ছেলেটার কাছ থেকে একবার ক্ষমা চাওয়ার সুযোগও পেলাম না। ইরা বেগমের কথা শুনে জেমির মাথায় যেন বাজ পড়ল। জেমি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। জেমি বিস্ফোরিত চোখে ইরা বেগমের দিকে তাকাতেই ইরা বেগম অশ্রুসিক্ত চোখে মুখে হাসির রেখা টানার চেষ্টা করল। জেমির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তোমাকে ফিরে পাওয়ার এক বিন্দু আশা আমাকে আজও বেঁচে থাকার শক্তি যোগায়। দূরত্ব হলে নাকি ভালোবাসা বাড়ে? কই, আমি তো দেখিনি। আমি তো দেখি দূরত্ব বাড়লে ভালোবাসা কমে, মান অভিমান বাড়ে, অভিযোগে আড়ালে চাপা পড়ে ভালোবাসা। আকাশের পানে মুখ করে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বলে উঠল জায়ান। ওর ভেতরে বদ্ধ অভিমান জমে আছে। নিজের প্রতি নিজের হাজারটা অভিযোগ রয়েছে। শুধুমাত্র একটা ভুলে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে জায়ান। জায়ান দাঁড়িয়ে সব ভাবছিল। হঠাৎ করেই ওর ফোনটা বেজে উঠতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, জায়ান, আন্টিকে পেয়ে গেছি। নিজের মাকে এতদিন পর খুঁজে পেয়েছে কথাটা শুনতেই জায়ানের মুখে হাসি ফুটল। জায়ান খুশি হয়ে বলে উঠল, মাকে পেয়েছিস? কোথায় আছে মা? কেমন আছে? ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমাদের মাঝে দূরত্ব। তুমি কেমন আছো জায়ান? খুব জানতে ইচ্ছে করে। আমার উপর অনেক অভিমান জমেছে, কিন্তু আমি কি করব বলো? তুমি অন্যায় করেছো, আর অন্যায়ের শাস্তি তোমার প্রাপ্য ছিল। কিন্তু আমি ভাবিনি তুমি আমার থেকে এতটা দূরে চলে যাবে। তুমি কি কখনো ফিরবে না জায়ান? বিনি সুতোর টানে আমি চাই শুধু এক টুকরো সুখের খোঁজ। মান অভিমান বিচ্ছেদের আড়ালে পাই না তোমায় খুঁজে। চারিকুলে কিসের পানি ছুটছি আমি, মরীচিকার সবটা ক্ষণিকের জীবনে। রাতের আকাশের দিকে তাকিয়ে আপন মনে কথাগুলো বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল জেমি। হঠাৎ করে ফোনের শব্দে ধ্যান ভাঙে ওর। পরিচিত নাম্বার দেখে জেমি ফোনটা রিসিভ করেই বলে উঠল, কোন খোঁজ পেলি? ওপাশ থেকে ছেলেটা একটু চুপ থেকে বলে উঠল, জায়ান কানাডা চলে যায়নি, ও এখনও বাংলাদেশে আছে। কথাটা শুনতেই জেমি চমকে উঠল। জায়ান কানাডা যায়নি? তাহলে মিথ্যে কেন বলল? হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইরা বেগম। জেমি করিডোরে বসে কাঁদছে।
জেমির মা জেমির পাশে বসে জেমিকে সান্ত্বনা দিচ্ছে। 2 দিন ধরেই ইরা বেগমের শরীরটা ভালো ছিল না। আজ অনেক বেশি খারাপ হয় হসপিটালে নিয়ে আসে। জেমি কান্না করতে করতে ওর মাকে বলল, ওনার ভুলের শাস্তি এতটাও নির্মম না হলেও পারত, তাই না মা? বলে আবার হু হু করে কেঁদে উঠল। জেমির মা জেমিকে কি বলে সান্ত্বনা দেবে খুঁজে পাচ্ছে না, তাই মেয়েকে আলতো হাতে বুকে টেনে নিল। জায়ান, তুমি কোথায়? তোমার মা মৃত্যুশয্যায়। তোমাকে শেষবারের মতো একবার দেখার জন্য চাতক পাখির মতো ছটফট করছে। জেমি কাঁদছে আর মনে মনে কথাগুলো ভাবছে। জেমির মা জেমির মাথায় হাত বুলাতে লাগলো। ইরা বেগমের বাড়ির লোক কে কে আছেন এখানে? নার্সের হাঁক শুনে জেমি আর ওর মা দুজনেই হকচকিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। জেমি দ্রুত গতিতে নার্সের সামনে গিয়ে বলে উঠল, মা, মানে ভেতরে যিনি আছেন তিনি কেমন আছেন এখন? নার্স শক্ত কণ্ঠে বলে উঠল, আপনাদের ডক্টর ভেতরে ডাকছে, আসুন। জেমি আর ওর মা দুজনেই দুজনের দিকে তাকিয়ে ভেতরে ঢুকতেই ডাক্তার ওদের সামনে এগিয়ে এসে বলে উঠল, ওনার হাতে আর বেশি সময় নেই। ওনার ছেলে মানে আপনার স্বামী কোথায়? জেমি কাঁচোমাচো হয়ে জবাব দিল, উনি দেশের বাহিরে আছেন এই মুহূর্তে। ডাক্তার একটু শান্ত কণ্ঠে বলে উঠল, পারলে আপনার স্বামীকে একটু আসতে বলুন, উনি ওনার ছেলেকে দেখার জন্য ছটফট করছেন। বলে ডক্টর বেরিয়ে গেল। জেমি নিজেকে অসহায় লাগছে। জায়ান কোথায় আছে? কী করে খুঁজে পাবে জায়ানকে? জায়ান কেন লুকিয়ে আছে? হসপিটালের গেট দিয়ে পাগলের মতো একটা ছেলে দৌড়ে ভেতরে ঢুকে এলো। জেমি ইরা বেগমের পাশে বসেছিল। হঠাৎ করে ইরা বেগম কাশতে শুরু করলো। জেমি ওনাকে ধরতেই দেখতে পেল ওনার মুখ দিয়ে রক্ত পড়ছে। জেমি ভয় পেয়ে চিৎকার করে ডাক্তার ডাকতে লাগলো। ইরা বেগম একাধারে কেসে যাচ্ছে, মা। কারুর মুখে মা ডাকতেই শুনতেই জেমি পিছনে তাকিয়ে জায়ানকে দেখতেই ওর মুখে হাসি ফুটল। ইরা বেগমের অবস্থা খারাপ দেখে জায়ান 1 মিনিটও দেরি না করে দৌড়ে ইরা বেগমের সামনে গিয়ে ইরা বেগমকে ঝাপটে ধরে কান্না করে দিল। মা যতই অন্যায় করুক, মা তো মাই হয়। আজ মায়ের শেষ সময়ে জায়ান ভেঙে পড়েছে। এতদিন মায়ের ওপর অভিমানে জায়ান ওর মায়ের থেকে দূরে ছিল। ইরা বেগমও জায়ানকে শক্ত করে ধরে কাঁদছে। জায়ান ওর মাকে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি তোমার কিছু হতে দিব না মা, তোমার কিছু হবে না মা। তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি চলে গেলে আমি যে একা হয়ে যাব মা, আমার কেউ থাকবে না, কেউ না। আমি কি এমন অপরাধ করেছিলাম মা, যার কারণে আমি সব হারিয়ে ফেললাম? বলো না মা, আমি কি এমন অন্যায় করেছিলাম? প্লিজ মা, আমাকে ছেড়ে যেও না। জেমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জায়ান পাগলের মতো কাঁদছে। জায়ান কাঁদতে কাঁদতে হঠাৎ খেয়াল করলো ইরা বেগম শান্ত হয়ে আছে। জায়ান ওর মাকে বেডে রাখতে দেখল ওর মায়ের মুখে রক্ত লেগে আছে। জেমি আর জায়ান দুজনেই ভয় পেয়ে গেল। জায়ান কাঁপা কাঁপা কণ্ঠে কয়েকবার ওর মাকে ডেকে সাড়া না পেয়ে অসহায় চোখে জেমির দিকে তাকালো। রুমে থাকা নার্সের দিকে তাকিয়ে জেমি ইশারা করতেই নার্স এগিয়ে ইরা বেগমের নাকের কাছে হাত রাখতে দেখল নিঃশ্বাস পড়ছে না। জেমি শক্ত করে জায়ানের শার্টটা খামচে ধরল। মা, ও মা, কথা বলো। দেখো, আমি তোমার কাছে ফিরে এসেছি মা। তুমি যাই করো, আমি সব ভুলে গেছি। তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই মা। তুমি একবার কথা বলো, প্লিজ মা, একবার কথা বলো। জায়ান ওর মায়ের হাতটা ধরে চিৎকার করে কথাগুলো বলছে। জেমি দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। জায়ান কতটা ভেঙে পড়েছে জেমি বুঝতে পারছে। নার্স শান্ত কণ্ঠে বলল, উনি আর বেঁচে নেই। জায়ান নার্সের কথায় কান্না দিয়ে আবারও ডাকতে শুরু করলো। জেমি শক্ত কণ্ঠে বলে উঠল, মার কখনো কথা বলবি না জায়ান, প্লিজ বোঝার চেষ্টা করো। জায়ান বিস্ফোরিত চোখে জেমির দিকে তাকালো। জেমির কথা শুনে জায়ান কয়েক পা পিছিয়ে গিয়ে নিচে বসে পড়ল ধপ করে। তারপর গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠল। জেমিও কাঁদছে। সারাদিনের সব কাজ শেষে জায়ান অনেক ভেঙে পড়েছে। মাকে হারিয়ে জায়ান শান্ত হয়ে গেছে। রুমের মধ্যে একা বসে কাঁদছে জায়ান। জায়ানের কাঁধে কেউ হাত রাখতেই জায়ান চোখ তুলে তাকাতেই জেমিকে দেখে দাঁড়িয়ে পড়ল। জেমি সান্ত্বনার বার্তা দিতেই জায়ান কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমি না নিজেকে সামলাতে পারছি না, তোমাকে একবার জড়িয়ে ধরতে দিবে প্লিজ। জেমি কিছু না বলে জায়ানকে শক্ত করে ঝাপটে ধরল। জায়ান জেমিকে বুকের সাথে মিশিয়ে নিয়ে হু হু করে কাঁদছে।
কিছুক্ষণ এইভাবে থাকার পর জেমি জায়ানকে খাটের উপর বসিয়ে দিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে উঠল, সারাদিন না খাওয়া আজ তুমি, এই পানিটা খেয়ে নাও। জায়ান মাথা ঝুলিয়ে নিঃশব্দে পানিটা খেয়ে শান্ত হয়ে বসে পড়ল। জেমি জায়ানের পাশে বসে শান্ত গলায় বলে উঠল, আমরা নতুন করে সব শুরু করব। সমস্ত পিছুটান ভুলে নতুন করে শুরু করব। আমি আর কোনো অতীত মনে রাখতে চাই না। আমাদের সন্তানের জন্য হলেও সব ভুলে গিয়ে নতুন করে বাঁচব। ছোট্ট একটা সংসার সাজাবো, থাকবে আমার পাশে। জায়ান কী বলবে ভেবে পাচ্ছি না। জায়ান নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলছে। কিছুক্ষণ চুপ থেকে জায়ান শান্ত কণ্ঠে বলে উঠল, আমি জানি আমি ভুল করেছি, এমন একটা ভুল যে ভুলের হয়তো ক্ষমাই হয় না। আমি অনুতপ্ত, ভেতরে ভেতরে গুমড়ে মরছি। আমি আমার ভুলের জন্য আমার মাকে হারালাম, তোমাকে পেয়েও হারিয়ে ফেলেছি। আর কি শাস্তি দিতে চাও বলো? আমি তাই মাথা পেতে নিব। অসহায়ত্বের শেষ পর্যায়ে এসে তোমার কাছে হাত জোর করে বলছি, আমাকে একটা সুযোগ দিবে প্লিজ। আমি আমার সন্তানকে নিজের হাতে বড় করতে চাই, তোমাদের আঁকড়ে ধরে শান্তিতে বাঁচতে চাই। আমাকে একটু বাঁচতে দিবে প্লিজ। জেমি আর কিছু না বলে জায়ানের কাঁধে মাথা রেখে জায়ানের হাতটা আঁকড়ে ধরল। দুজনের মান অভিমান হয়তো কিছুটা কমেছে। ওরা দুজন কিছুক্ষণ চুপ থেকে নীরবতা ভেঙে জেমি বলে উঠল, তুমি কেন মিথ্যা বলেছিলে সবাইকে? তুমি তো কানাডা যাওনি, তাহলে মিথ্যে কেন বললে? জায়ান শান্ত কণ্ঠে জবাব দিল, আমি ভেবেছিলাম হয়তো কানাডা যাওয়ার নাম শুনে তুমি আমাকে একটাবার আটকাবে, শেষ সুযোগ দেবে। কিন্তু তুমি যখন শেষ সুযোগটাও দিলে না, তখন সত্যিই কানাডা চলে যেতে চেয়েছিলাম। কিন্তু প্রকাশ আমাকে যেতে দেয়নি। ও আমাকে বুঝিয়েছিল তোমার অভিমান কমে গেলে তুমি আমাকে ঠিক খুঁজবে, তাই ও আমাকে নিজের কাছে রেখেছিল। মায়ের ওপর অভিমানে মায়ের থেকে দূরে ছিলাম, বুঝতে পারিনি মা আমার ওপর অভিমান করে দূরে চলে যাবে। অভিমান বড্ড বিষাক্ত জিনিস। অভিমানে মানুষ কাছে আসে না, দূরে যায়। সমস্ত মান অভিমান ভুলে আমার সমস্ত অপরাধ ক্ষমা করে নতুন করে পথ শুরু করব, শুধুমাত্র আমার অনাগত সন্তানের জন্য। জায়ানের কথায় জায়ানের কাঁধে নিঃশব্দে মাথা রাখল জেমি। জেমির মনের মধ্যে কোথাও না কোথাও এখনও জায়ানের ওপর অভিমান রয়েছে। জায়ান বুঝতে পারছে জেমি এখনও দ্বিধায় পড়ে আছে, জায়ানকে মেনে নেবে নাকি না। একবার মনে হচ্ছে জায়ানকে দ্বিতীয়বার একটা সুযোগ দেওয়া উচিত। আবার যখন জায়ানের করা অত্যাচারগুলোর কথা মনে হচ্ছে, তখন জায়ানের প্রতি অভিমান খুব বেরিয়ে আসছে। জেমি কিছু না বলে জায়ানের কাঁধে থেকে মাথা তুলে বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। জায়ান বুঝতে পারছে জেমি এখনও তাকে মন থেকে ক্ষমা করতে পারেনি। জায়ানের কেন যেন মনে হচ্ছে জায়ান সবটা পেয়েও ধরে রাখতে পারছে না। জায়ান কিছুক্ষণ জেমির দিকে এক নজরে তাকিয়ে রইল। এই মেয়েটার মুখে বোধ হয় দুনিয়ার সমস্ত মায়া দিয়ে ভরপুর। ফর্সা হলেই কি শুধু সুন্দর হওয়া যায়? জেমি তো খুব বেশি ফর্সাও না, তাও জেমির মধ্যে আলাদা এক সৌন্দর্য বিরাজ করে। জেমির ঠোঁটের নিচে কালো তিলটা জায়ানকে সবসময় আকর্ষণ করে। জায়ান জেমির দিকে কিছুক্ষণ এক নজরে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, আমি বুঝতে পারছি এত সহজে সব কিছু মেনে নেওয়া সম্ভব না। শুধু তুমি না, তোমার জায়গায় যে কোনো মেয়ে হলেও সেম কাজটাই করত। কিন্তু একটাবার ভেবে দেখো, কেউ যদি ভুল করে মন থেকে অনুতপ্ত হয়, তাহলে স্বয়ং ওপরওয়ালাও তাকে ক্ষমা করে দেয়। আর সেখানে তো আমরা ওপরওয়ালার বানানো মানুষ মাত্র। যেদিন বাড়ি ফিরে তোমাকে বেল্ট দিয়ে আঘাত করলাম, সেদিন তোমাকে অপরিচিত একটা ছেলের সাথে পাশাপাশি হেঁটে আসতে দেখেছিলাম। আমার মায়ের কথাগুলোকে সেদিন সত্যি মনে হয়েছিল, তাই নিজের চোখ আর নিজের গর্ভধারিণীকে অবিশ্বাস করতে পারিনি আমি। তারপর একের পর এক তোমার নামে অভিযোগ শুনে সত্যি আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। যখনই নিজেকে একটু কন্ট্রোল আনার চেষ্টা করলাম, তখনই তোমার নাম্বারে অপরিচিত এক ছেলের কল। আমার জায়গায় দাঁড়িয়ে তোমাকে ভুল বোঝার যথেষ্ট কারণ ছিল। আমি এসব দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। আমার সব থেকে বড় ভুল সত্যি মিথ্যা যাচাই না করে তোমার উপর অত্যাচার করা। কিন্তু আমি কি করতাম বলো? আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল জেমি। জায়ান কথাগুলো বলেই শান্ত হয়ে বসে রইল। জায়ান থামতেই জেমি শান্ত কণ্ঠে জবাব দিল,
অন্ধ মানুষ আর অন্ধ বিশ্বাসকারীর মধ্যে পার্থক্য কি জানো? একজন চোখ থাকতেও অন্ধ, আরেকজন চক্ষুহারা সত্যিকারের অন্ধ মানুষ। তুমি ছিলে চোখ থাকতেও অন্ধ। সেদিন রাস্তায় যার সাথে আমাকে দেখেছিলে সে আমার ক্লাসমেট ছিল। অনেক দিন পর দেখা হয়, কথা বলতে বলতে এসেছিলাম। আর ওই অপরিচিত নাম্বার থেকে কলটা মায়া করেছিল। কখনো সত্যি আর কখনো মিথ্যা যাচাই না করে দোষী করে শাস্তি দেওয়া পৃথিবীর নিকৃষ্ট অপরাধগুলোর মধ্যে একটা। বলেই জেমি পাশ ফিরে শুয়ে রইল। জায়ান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, তুমি নিজেকে গোছানোর জন্য যত খুশি তত সময় নাও, তবু একটা অনুরোধ, আমি থাকতেই আমাকে নিও। হারিয়ে গেলে কি খুঁজে লাভ আছে বলো? ওপরওয়ালা আমাকে আমার পাপের শাস্তি আমার মায়ের মতো নির্মমভাবে দিলেও পারত। এইভাবে বেঁচে থেকে ধুকে ধুকে মরার চাইতে একেবারে মরে যাওয়া হাজার গুণ ভালো। বলে জায়ান বেরিয়ে গেল। জায়ান চলে যেতেই জেমি লাফ দিয়ে উঠে বসে পড়ল। জায়ানের শাস্তি কি একটু বেশি দিয়ে দিচ্ছে ও? জেমি কিছুক্ষণ শান্ত হয়ে বসে রইল। জায়ান কিছুক্ষণ পরে সে জেমির পাশে নিঃশব্দে শুয়ে পড়ল। জায়ান শুয়ে পড়তেই জেমিও শুয়ে পড়ল। ওর ঘুম আসে না। একটু উঠো না প্লিজ। মাঝরাতে জেমির আদরে গলায় ডাক শুনে জায়ান ঘুম কাতরে কণ্ঠে বলল, এত রাতে কেন ডাকছো? ঘুমিয়ে পড়ো প্লিজ, অনেক ক্লান্ত লাগছে শরীর। জায়ানের কথা শুনে জেমি কান্না করে দিল। জেমির কান্না শুনে জায়ান ঘুম থেকে লাফ দিয়ে উঠল। জেমিকে এত রাতে কাঁদতে দেখে জায়ান অবাকের সাথে কিছুটা ভয় পেয়ে গেল। কি হয়েছে, কাঁদছো কেন? ব্যথা করছে? শরীর খারাপ লাগছে? কি হয়েছে আমাকে বলো, ডাক্তার ডাকবো? জায়ান জেমির গালে আলতো করে হাত রেখে কথাগুলো বলে উঠল। জায়ানের কথা শুনে জেমির ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো বলে উঠল, আমার ক্ষুধা লেগেছে খুব। জেমির কথা শুনে জায়ান ভ্রু কুঁচকে বলে উঠল, এত রাতে ক্ষুধা লেগেছে? আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য কিছু রান্না করে নিয়ে আসি। বলেই জায়ান খাট থেকে নামতে নিলেই জেমি জায়ানের হাতটা ধরে বলে উঠল, আমি আইসক্রিম খাবো। জেমির কথা শুনে জায়ান এক প্রকার চেঁচিয়ে বলে উঠল, হোয়াট? এত রাতে আইসক্রিম, তাও এই অবস্থায়? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জায়ানের কথা শুনে জেমি কড়া কণ্ঠে বলে উঠল, আমি এক্ষুনি খাবো, মানে খাবো। তুমি যদি না এনে দিতে চাও তাহলে আমি একাই যাব। জায়ান জেমিকে হাজার বুঝিয়ে মানাতে পারল না। জেমির জেদের কাছে হার মেনে নিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম এনে দিতেই জেমি লাফিয়ে উঠে জায়ানকে জড়িয়ে ধরল। জায়ান খাটের ওপর বসতে নিলেই জেমি চেঁচিয়ে বলে উঠল, না এখন বসবে না, এখানে তুমি, আমরা বাইরে যাব হাঁটতে। জেমির কথা শুনে জায়ান অসহায় ফেস করে বলে উঠল, এই রাত 12টায় রাস্তায় বের হবে কেন? জেমির এক কথা, সে আইসক্রিম খেতে খেতে খোলা আকাশের নিচে হাঁটবে, জায়ানের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুরবে। জেমির বাচ্চাদের মতো ফেস করে বায়না করাতে জায়ান আর না করতে পারল না। জেমিকে নিয়ে বেরিয়ে গেল। রাতের খোলা আকাশের নিচে জায়ানের হাত ধরে আইসক্রিম খাচ্ছে আর আপন মনে বকবক করে যাচ্ছে জেমি। এতদিন পর মেয়েটাকে আগের মতো চঞ্চল দেখে জায়ানের মনে এক অদ্ভুত সুখের শিহরণ বয়ে গেল। রাস্তার দুই ধারে ল্যাম্পপোস্টগুলো আপন মন দিয়ে আলো দিয়ে যাচ্ছে চারদিকে। কয়েকটা গাড়ি শুনশান শব্দ করে জেমিদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। জায়ান জেমির বকবকগুলো মনোযোগ দিয়ে শুনছে আর কিছুক্ষণ পর পর মৃদু হেসে উঠছে। রাস্তার পাশের চায়ের দোকানগুলো অনেক রাত অবধি খোলা থাকে। হঠাৎ করেই জেমির নজর একটা ছোটোখাটো চায়ের দোকানের দিকে গেল। জেমি লাফিয়ে উঠে বলে উঠল, চলো না একটু চা খেয়ে আসি। জেমির হাসি মুখের আবদারটা জায়ান কিছুতেই ফেলতে পারল না। জেমিকে ফুটপাতের একটা ল্যাম্পপোস্টের নিচে বসিয়ে রেখে বলে উঠল, এই রাস্তা ক্রস করে তোমাকে যেতে হবে না, তুমি 5 মিনিট বসো, আমি নিয়ে আসি। জায়ান কিছুতেই জেমিকে নিতে রাজি হলো না। জেমিকে বসিয়ে রেখেই জায়ান চা আনতে চলে গেল। জেমিও গালে হাত দিয়ে বসে রইল। জায়ান 2 কাপ চা হাতে নিয়ে রাস্তা পার হওয়ার সময় মাল ভর্তি একটা ট্রাক এসে চোখের পলকে জায়ানকে ধাক্কা দিয়ে চলে গেল। জায়ান মুহূর্তেই মুখ থুবড়ে জেমির খানিকটা কাছে এসে পড়ল। চোখের পলকে এমন কিছু দেখার জন্য জেমি মোটেও প্রস্তুত ছিল না। জেমি দাঁড়িয়ে বিস্ফোরিত চোখে জায়ানের দিকে তাকালো। মাথার দিক থেকে গলগল করে রক্ত পড়ছে।
হাড়টা উঠতে পিঠের নিচে চলে গেছে। রাস্তার সাথে ঘষায় গালের একদিকের মাংস থেতলে গেছে। জায়নের মুখটা নিমিষে রক্তাক্ত হয়ে গেল। জেমির শরীর অবশ হয়ে আসতে লাগলো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার মতো শক্তি ওর নেই। চোখ দুটো বন্ধ হয়ে আসতে লাগলো জেমির। জেমির কথা বলার শক্তি নেই। জায়ানের নিথর দেহটা চোখের দেখতে দেখতে জেমি ঢুলে পড়ল রাস্তায়। চোখ দুটো বন্ধ হয়ে আসার আগ মুহূর্তে জেমির মুখ থেকে শব্দ বেরিয়ে আসলো, জায়ান। নিজের চোখের সামনে নিজের স্বামীর রক্তাক্ত লাশ দেখে জেমি জোরে শব্দ করে জায়ান বলে চিৎকার করে উঠল। জেমির চিৎকার শুনে জায়ান ধরফরিয়ে উঠে বসে পড়ল। জেমি বসে কাঁপছে, ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, ঠোঁটগুলো কেঁপে যাচ্ছে সমানে। জেমির এই অবস্থা দেখে জায়ান ভয় পেয়ে জিজ্ঞেস করে উঠল, কী হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছ? শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? বলো না কি হয়েছে। আমার টেনশন হচ্ছে, বলো। জায়ান একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। জেমি এখনও কাঁপছে। ভয়ের চোটে ওর মুখ দিয়ে একটাও শব্দ বের হচ্ছে না। জায়ান জেমির দুই গালে আলতো করে হাত রেখে বলে উঠল, শরীর খারাপ লাগছে? পেটে ব্যথা করছে? কি হয়েছে আমাকে বলো। জায়ানের কথা শুনে যেন হঠাৎ করেই জেমি ওর রক্তাক্ত চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। জেমি কোনো উত্তর না দিয়ে জায়ানকে ঝাপটে ধরল। এমনভাবে জায়ানকে খামছে ধরেছে যেন ও ছাড়লেই জায়ান চলে যাবে। জায়ান জেমি এ কাণ্ডে বুঝতে পারছে হয়তো জেমি কোনো খারাপ স্বপ্ন দেখছে। জায়ান জেমিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। জেমি শব্দ করে কাঁদছে। জেমির চোখের পানিতে জায়ানের শার্ট ভিজে যাচ্ছে। অনেকক্ষণ এইভাবে কেটে যাওয়ার পর জেমি নিশ্চুপ হয়ে গেল। জায়ান জেমিকে শান্ত করার জন্য বলে উঠল, স্বপ্ন আর বাস্তবতা যদি এক হতো তাহলে পৃথিবীর অর্ধেক মানুষ বোধহয় সুখী হয়ে বাঁচতে পারত। আমরা অনেক স্বপ্ন দেখি, বাস্তবে তা পূরণ করার সাধ্য থাকে না, বা ওপরওয়ালা পূরণ করে না। আর ওপরওয়ালা যা করে ভালোর জন্যে। ঘুমের ঘরে দেখা স্বপ্ন দেখে তুমি হয়তো আমাকে হারিয়ে ফেলার ভয় পেয়েছো বা পাচ্ছ। এই তো দেখো, কিছুক্ষণ আগেই কত শক্ত কথা বলছিলে। আসলে কি জানো, আমরা মানুষ, আমরা যতই শক্ত হই না কেন, প্রিয় মানুষের কাছে আমাদের একটা দুর্বল পয়েন্ট থেকেই যায়। একটা স্বপ্নকে নিয়ে এত ভয় পাওয়া উচিত না। বাস্তবে ভয় করো, বাস্তবতা স্বপ্নের চাইতেও ভয়ঙ্কর। বুঝলে মাই কুইন? মাই কুইন নামটা শুনেই জেমির বুকটা ধক করে উঠল। বিয়ের পর আজকে প্রথমবার জায়ান মাই কুইন বলে ডাক দিল জেমিকে। এই যে এই ডাকটা শোনার জন্য জেমি কত রাত চাতক পাখির মতো ছটফট করেছে। জেমি অশ্রুসিক্ত চোখে জায়ানের দিকে তাকাতে জায়ান আলতো হাতে জেমির চোখের পানিগুলো মুছে দিয়ে জেমির ঠোঁটে গভীরভাবে চুমু খেল। জেমির মুখটা মুহূর্তে লজ্জায় ভরে উঠল। জায়ান জেমির লজ্জা মাখা মুখ দেখে একটু হেসে জেমিকে জড়িয়ে ধরল। আজ জায়ানের বুকে মনে হচ্ছে জেমির সব থেকে নিরাপদ আশ্রয়। কিন্তু এই ছেলেটাকে জেমির এতদিন অসহ্য হচ্ছিল। এই ছেলেটাকেই এতদিন অচেনা মনে হচ্ছিল। আসলেই অতিরিক্ত শব্দটাই বিষাদময়। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত ভালোবাসা দুটোই বিষাদময় যন্ত্রণা সৃষ্টি করে। জায়ান জেমিকে বিছানায় শুয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়ল। জেমি বাধ্য কন্যার মতো জায়ানের বুকে মাথা রেখে জায়ানের হাত আগলে ধরে রেখেছে। জায়ান আলতো হাতে জেমির মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠল, ভুল তো আমরা সবাই করি, তাই না? আমি জানি আমি যেই পশুর মতো আচরণ করেছি তার কাছে এই শাস্তি খুব নগণ্য, কিন্তু আমি পেয়েছি মানসিক শাস্তি আর তুমি শারীরিক। আমার মনে হয় কোনো এক দিক থেকে আমরা দুজনেই সমান শাস্তি পেয়েছি। শুধু একটাই পার্থক্য, তুমি দোষ না করে শাস্তি পেয়েছো, আমি দোষ করে। আর এই অনুতপ্তের যন্ত্রণা আমাকে সারা জীবন তোমার কাছে দোষী করে রাখবে। আমি জানি তুমি শুধুমাত্র আমাদের সন্তানের জন্য আমাকে মেনে নিলে। এখনও তোমার মনে আমাকে নিয়ে হাজারটা অভিযোগ আছে। এই শাস্তিটাই আমি প্রাপ্য। তুমি আমার হয়েও আমার হবে না বাকি জীবনে। এর থেকেও ভয়ঙ্কর শাস্তি আর কী হতে পারে বলো? জায়ানের চোখ থেকেও পানি পড়ছে। একটা ভুলের শাস্তির ভার ওকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। জেমি কিছু না বলে নিশ্চুপে চোখ জোড়া বন্ধ করে রইল। আজ ওর বলার কিছু নেই। কাল থেকে অতীত ভুলে শুধু বর্তমান নিয়ে বেঁচে থাকবে। জায়ানও কিছু না বলে জেমিকে বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। কাল থেকে নিজের ভুলগুলো একটা একটা করে সংশোধন করার চেষ্টা করবে। জেমি সকাল সকাল কিচেনে কাজ করছিল। কাল রাতে ওই দুঃস্বপ্ন তার পর
সারা রাত ঘুম আসেনি। হঠাৎ করে কলিং বেল বাজতেই জেমি একবার ঘড়ির দিকে চোখ দিল। সকাল 6:25। এত সকালে কে আসবে? জেমির মা ও জেমির পাশে দাঁড়িয়ে কাজ করছে। জেমি ওর মায়ের দিকে একবার চোখ দিতেই ওর মা ওর প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকালো। জেমি কিছু না বলে কোমরে থেকে কাপড়ের আঁচলটা ছাড়িয়ে দরজা খুলতেই অবাক হয়ে গেল। সামনে থাকা এই মানুষটাকে এই মুহূর্তে জেমি আশা করেনি। জেমি অবাক চোখে তাকিয়ে বলে উঠল, ইভা তুমি এত সকালে? তাছাড়া তুমি তো... আর বলতে পারল না। তার আগেই ইভা জেমিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। ইভাকে এমন করে কাঁদতে দেখে জেমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। ইভার স্বামী দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ইভা কাঁদতে কাঁদতেই বলে উঠল, আমার মায়ের ওপর আমার অভিমান ছিল। তোমার সাথে করা অন্যায়ের শাস্তি আমার মা এমন করে পাবে আমি ভাবতেও পারিনি। আমি অভিমানে মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম, যাতে মা একটু হলে বোঝে মেয়ের কষ্ট। কিন্তু আমার মা আমার উপর অভিমান করে এত দূরে চলে যাবে আমি ভাবতে পারিনি। বলেই আবারও কান্নায় ভেঙে পড়ল ইভা। জেমি কী বলে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারছে না। জেমির মার চোখের কোণেও পানি। জায়ান নিচে নেমে এসে ইভাকে দেখে অবাক হয়ে ইভা বলে ডাকতেই ইভা দৌড়ে গিয়ে জায়ানকে ধরে জড়িয়ে কান্না করল। জায়ান ওর বোনকে জড়িয়ে ধরে কাঁদছে। যতই হোক মা তো। 2 দিন পর জেমি আর জায়ান দুজন মিলে একটা ডুপ্লেক্স বাড়ি কিনেছে। এই 2 দিন অনেক ঝামেলা গিয়েছে ওদের ওপর দিয়ে। সন্ধ্যা থেকে জায়ান ড্রয়িং রুমের সোফায় বসে আছে। রাত 11টা বাজে। জেমিকে সন্ধ্যা থেকে একবারও দেখেনি, তাই আরও ছটফট লাগছে ওর। জায়ান রুমে যেতে নিলেই সাজেদ আটকে দিচ্ছে বারবার। সাজেদ ইভার স্বামী, আবার জায়ানের বন্ধু। জায়ান এহেতুক কাণ্ডে বিরক্ত হয়ে বলে উঠল, এসব কি হচ্ছে সাজেদ? আমার কিন্তু এইবার ভীষণ বিরক্ত লাগছে। ইভা কোথায়? ইভাকে আসতে বল। সাজেদ চিপসগুলো মুখে দিতে দিতে বলে উঠল, আহা শালাবাবু, এত রাগ করছো কেন? একটু ওয়েট করো, তোমার জন্য সারপ্রাইজ আছে। জায়ান ভ্রুযুগল কুচকে সাজেদকে বলে উঠল, দেখ সাজেদ, একদম রসিকতা করবি না। এই মুহূর্তে আমার রাগ উঠছে। ইভা কোথায়? আর জেমি বা কোথায়? আমাকে রুমে যেতে দিচ্ছিস না কেন? সাজেদ কিছু বলতে যাবে, তার আগেই ইভা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে উঠল, আহা ভাই, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন বলতো? আমরা তো তোর ভালোর জন্যই করছিলাম। জায়ান রাগে কণ্ঠে উত্তর দিল, কি এমন ভালো করছিলেন শুনি? সন্ধ্যা থেকে এখানে বসিয়ে রেখেছেন। ইভা জায়ানের সামনে এসে কোনো কথা না বলে চোখ টিপ মেরে মারতেই পেছন থেকে সাজেদ জায়ানের চোখটা বেঁধে দিল। জায়ান চেঁচাতে শুরু করলে ইভা সেদিকে কান দিয়ে জায়ানকে নিয়ে সোজা ওপরে চলে আসলো। রুমের মধ্যে এনে জায়ানের চোখটা খুলে দিতেই জায়ান ইভাকে রেগে কিছু বলতে গিয়েও রুমের দিকে নজর দিয়ে থেমে গেল। রুমটা লাল আর কালো লাভ শেড বেলুন দিয়ে মারাত্মক সুন্দরভাবে সাজানো। রুমের চারদিকে ক্যান্ডেল লাইট। খাটের চারপাশ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। খাটের উপর মেরুন কালার শাড়ি পরে ঘোমটা টেনে বসে আছে জেমি। জায়ান বাকরুদ্ধ হয়ে তাকিয়ে দেখছে সব। জায়ানকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ইভা বলে উঠল, ধরে নে না, আজ তোদের বিয়ে হয়েছে। আজ থেকে নতুন পথ চলা শুরু। আমার পেছনের কয়েকটা মাস অতীত ভেবে ভুলে যায়, পেছনে ফিরে না তাকায়। এই জন্যই এই সারপ্রাইজটা তোদের জন্য। শুধু এইটুক না, আরেকটা বিগ সারপ্রাইজ রয়েছে। জায়ান অবাক চোখে ইভার দিকে তাকাতেই ইভা আর সাজেদ একসাথে বলে উঠল, আমাদের পরিবারে আরও 2 জন সদস্য আসতে চলেছে। 2 জন সদস্য কথাটা জায়ান ঠিক বুঝতে পারল না, তাই অবাক স্বরে বলে উঠল, 2 জন মানে কারা? ইভা একটু মুখ টিপে হাসল। সাজেদ হাসতে হাসতে বলে উঠল, মানে তোর টুইট বেবি হবে। কংগ্রাচুলেশনস ব্রো। বলেই জায়ানকে জড়িয়ে ধরল। জায়ান যেন ঘোরের মধ্যে আছে, বিশ্বাস হচ্ছে না ওর। এত বড় একটা খুশির সংবাদ শুনে জায়ান ভাষাহীন হয়ে দাঁড়িয়ে আছে। ইভা আর সাজেদ নিঃশব্দে দরজা আটকে চলে গেল। জায়ান এখনও ঘোরের মধ্যে আছে। বাবা হওয়ার আনন্দটা যে এতটা জায়ান আজ বুঝতে পারছে। ওর অদ্ভুত রকম ফিলিংস হচ্ছে জায়ান বাবা হবে, তাও একসাথে 2 জন বাচ্চা ওকে বাবা বলে ডাকবে ভাবতেই জায়ানের খুশিতে নাচতে ইচ্ছা করছে। জায়ান এক মুহূর্তের জন্য কল্পনার সাগরে ভেসে গেল। হঠাৎ করে জেমি জড়িয়ে ধরতে জায়ানের হুঁশ ফিরে আসলো। জায়ান খুশিতে জেমিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল,
আমি তোমাকে বোঝাতে পারবো না আজ আমি কত খুশি। এত বড় একটা খুশি এনে দেওয়ার জন্য তোমার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো মাই কুইন। আমি বাবা হব, আমি আমার বাচ্চাদের সাথে খেলবো, ওদের নিজের হাতে বড় করব। কবে আসবে সেদিন মাই কুইন? আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি মাই কুইন, ভালোবাসি। বলেই জেমিকে কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলো। জেমি শক্ত করে জায়ানের গলা জড়িয়ে ধরে আছে। আর জায়ানের খুশি দেখে জেমির মনে হচ্ছে ও সব ভুলে গেছে। ওর ভিতরে সব ঘা নিমিষেই উবে গেছে। আজ থেকে ওদের নতুন পথ চলা শুরু। 3 বছর পর। মাম্মা, আজ আমি খাবো না, ভাই আমাকে মেরেছে। আজ বাবা আসলে বলবো ওকে চকলেট না দিতে। একটা 3 বছরের বাচ্চা মেয়ে গাল ফুলিয়ে বলে উঠল। জেমি কিছু বলার আগেই পাশ থেকে আরেকটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়েটার চুল ধরে টেনে বলল, আমি চকলেট খাবো, তোকে দিব না। মাম্মা, আমাকে এতগুলা চকলেট দিবে তাই না মাম্মা? বলতেই বাচ্চা মেয়েটা কেঁদে দিল। বাচ্চা মেয়েটাকে কাঁদতে দেখে ছেলেটাও কেঁদে উঠল। ওদের দুজনের 3 বছর হলেও মেয়েটার এখনও কথা আধভাঙা কথা বলে। শুনতে বেশ কিউট লাগে। এদের দুজনকে জেমি মহা বিপদে পড়েছে। কাঁদলে দুজন একসাথেই কেঁদে দিবে। ওরা দুজন পাল্লা ধরে কাঁদছে আর জেমি অসহায় চোখে মাথায় হাত দিয়ে চেয়ে চেয়ে দেখছে ওদের। কাকে রেখে কাকে সান্ত্বনা করবেও। সময় প্রবাহমান, সময় সময়ের গতিতে বয়ে চলে। জেমি আর জায়ান সেদিন অতীত ভুলে নতুন করে সব শুরু করেছিল বলেই সেদিনের পর কেটে গেছে 3 বছর। সেদিনের পর জেমি আর জায়ান আর পিছে ফিরে তাকায়নি বলেই আজ ওদের কোল আলো করে দুজন এসেছে। জেমির টুইন বেবি হয়েছে, তাও আবার একটা ছেলে আর একটা মেয়ে। ছেলের নাম দিয়েছে নির্ঝর আর মেয়ের নাম নির্ঝুম। এই দুটো ওদের ডাক নাম। জেমি অনেক আগে থেকে ঠিক করে রেখেছিল। প্রায় 5 মিনিট যাবৎ নিঝুম আর নির্ঝর দুজনেই কেঁদেই চলছে। জেমি ওদের শান্ত করতে না পেরে ওদের থেকে একটা চকলেট নিয়ে খেতে শুরু করে দিল। ওদের কান্নার শব্দ শুনে জায়ান হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো। ঢুকে যা দেখলো তাতে ওর চড়ক গাছে। বাচ্চা দুটো কাছে আর বাচ্চার মা খাঁচের ওপর পা তুলে বসে বসে চকলেট খাচ্ছে। জায়ান গিয়ে দুজনকে একসাথে কোলে নিয়ে ওদের কান্না থামাতে থামাতে জেমির উদ্দেশ্যে বলে উঠল, তুমি ওদের না থামিয়ে বসে বসে চকলেট খাচ্ছ? তুমি কি এখনও বাচ্চা? জেমি খামখেয়ালিভাবে উত্তর দিল, তোমার ছেলে মেয়ে তুমি সামলাও ভাই, আমার বাবা এত ধৈর্য নেই। বলেই আমার চকলেট খাওয়ায় মনোযোগ দিল। জায়ানের মন চাচ্ছে নিজের মাথায় দেয়ালে ঠুকে দিতে। ও কাকে সামলাবে, বাচ্চা দুটোকে নাকি বাচ্চার মাকে? জায়ান ওদের দুজনকেই চকলেট দিতে ওরা দুজন কান্না থামিয়ে দিল। ওরা কান্না থামিয়ে জায়ানের গলা জড়িয়ে ধরে দুজন 2 গালে চুমু দিয়ে বলে উঠল, বাবাই তুমি এতগুলা ভালো। জায়ানও ওদের জড়িয়ে ধরে চুমু দিয়ে ওদের সাথে খেলতে লাগলো। পুরো রুম জুড়ে জায়ান আর নির্ঝুম দৌড়াচ্ছে, ওদের খিলখিল হাসির শব্দ রুমে বাজছে। জেমি ওদের দিকে এক নজরে তাকিয়ে আছে। ওর চোখের কোণে পানি জমে গেল। সত্যি জীবন অনেক কঠিন। তুমি লড়াই করে বেঁচে থাকো, একদিন সুখের মুখ দেখবে। আজ জেমি সুখের মুখ দেখছে। এত সুখে ওর বুকের ভেতর খুশিতে ঢেউ খেলছে। জেমির চোখ জুড়িয়ে গেল ওদের খুনসুটি দেখে। এত সুখে বিষাক্ত অতীতের মনেও পড়ে না। সবাইকে একবার সুযোগ দিতে হয়, না হয় ওরা নিজেকে শুধরানোর সুযোগ পাবে না। জায়ান সেদিনের পর আজ অবধি জেমির দিকে চোখ তুলে তাকিয়ে অবধি কথা বলে না। জেমি তাকে এইসব ভাবছিল। জায়ান এসে জেমির পাশে বসে জেমির কাঁধে হাত রাখতেই জেমি নিশ্চুপে ওর বুকে মাথা রেখে বলে উঠল, আমরা সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকবো জায়ান। জায়ান জেমির মাথায় ঠোঁট ছুঁয়ে বলে উঠল, অবশ্যই থাকবো মাই কুইন। এর মাঝে নির্ঝর আর নির্ঝুম এসে ওদের দুজনকে জড়িয়ে ধরতেই ওরা দুজনের ওদের দুজন থেকে কোলে তুলে নিল। আজ সমস্ত সুখ ওদের পরিবারে। আজ জেমির পরিবার সম্পূর্ণ। এই পরিবারে কোনো দুঃখ নেই, আজ শুধু সুখ। এই বাড়িটাকে জেমির এখন সুখের রাজ্য মনে হয়। আর এই সুখের রাজ্য রাজা রানী আর রাজকন্যা রাজপুত্র মিলে সারা জীবন খুব সুখে থাকো। ওদের জীবন চলুক ওদের মতো। আর গল্প এখানেই সমাপ্তি হলো। সমাপ্ত।